আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। আমরা বিগত আমাদের তিনটা মডেল টেস্টে নেওয়ার কথা ছিল, বাট আপনাদের উপস্থিতির হার খুবই কম থাকার কারণে আমরা দুটাই নিয়ে নিলাম। আর ব্যাপারটা হচ্ছে আমরা দ্বিতীয় যে মডেল টেস্ট অর্থাৎ নিয়েছিলাম ওইটার উপর পূর্ণাঙ্গ আজকে একটা সলভ ক্লাস নিব। অর্থাৎ এই সলভ ক্লাস এমন একটা ক্লাস যেটা শুধুমাত্র আপনাকে একটা বেসিক টার্ম থেকে মানে বেসিক জায়গা থেকে একদম ধরে ধরে আপনার যে 14টা টপিক আছে প্রত্যেকটা টপিকে আমরা টাচ পাবো, একটা ধারণা পাবেন, একটা কনসেপ্ট তৈরি হবে এবং আপনার সিলেবাসটা অনেক ছোট মনে হবে আপনার কাছে। আর এই ক্লাসটি করলে আপনি যেমনই স্টুডেন্ট হন, যেরকমই স্টুডেন্ট হন, অন্তত আমাদের যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার যে ক্লাসটি হবে এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে আপনারা করতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ একটা ভয় ভীতিটা একটু কমে গেছে। হ্যাঁ, বা আপনি মনে করবেন এটা এমন ভাবে দিচ্ছেন, একটা সলভ ক্লাস দিচ্ছেন যার কারণে আপনার মনে হবে যে আপনার এই বিষয়গুলো আরেকটু ভালো একটা বেটার একটা পয়েন্টে নিয়ে যান। তো এই জন্য আমি বলি অনেকে যে কাজটা করেন, আপনারা লাইভের শুরুর দিকে আমি দেখি বেশ স্টুডেন্ট, বাট শেষ দিয়ে গিয়ে যেহেতু মডেল টেস্ট একটু বোরিং লাগাটাই স্বাভাবিক, কারণ আপনার যদি কনসেপ্ট না থাকে, বেসিক না থাকে, তাহলে আপনার একটু কষ্ট হবে। কিন্তু এটার জন্য আমি বলবো আপনি খুব মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনার বোরিং লাগুক যেমনই লাগুক, মনে করবেন যদি মুখস্থ করা লাগে, ব্যাপারটা এইভাবে একটা মাইন্ডসেট আপনি বসেন, বাট শেষ করেন। শেষ করলে আপনার পরীক্ষার হলে গেলে দেখবেন যে অনেক কিছু আপনার কাছে ইজি মনে হচ্ছে, আপনার কাছে একটা নর্মাল ফিল মনে হচ্ছে। তো এই জন্যই মূলত মডেল টেস্টটা নাও। এই মডেল টেস্টটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখান থেকে আপনারা প্যাসেজ, গ্রামার, রিটেন এভরিথিং এভরিথিং এখান থেকে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা যারা যুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করতে পারে না, একটু পরিচিতদের একটু মেনশন দিতে পারে না? এটা তো অবশ্যই পারি, একটু সকলকে শেয়ার করেন, মেনশন দিয়ে জানিয়ে দেন। এটা যেহেতু সকলের জন্য উন্মুক্ত, তো উন্মুক্ত ক্লাসে তো এখানে শেয়ার মেনশন একজনের উপকার হবে। একজনের উপকার হোক, এটা তো আপনাদের জন্যই ভালো, তাই না? তো আপনারা যারা আছেন একটু কাজগুলো করেন। পাশাপাশি আপনাদের আমি দেখতে পাচ্ছি 50+ স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা অলরেডি দেখতে পাচ্ছি আপনারা যারা যুক্ত আছেন, আমরা যে আলাদা ইংলিশ বা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পেজ দুইটি আছে, এই দুইটা পেজ দিয়ে আজকে লাইভ হচ্ছে। তো আমরা দুইটা পেজই দেখব। তো আমরা এখানে যেটা দেখব, আজকে আমরা মডেল টেস্ট 2 নিয়েছিলাম, যেটা আপনাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছিল। আপনারা আমাদের পেজেও পাবেন, আর যারা পেইড বেসিস স্টুডেন্ট তাদের ডাইরেক্ট পিডিএফ দিয়েছিলাম। তো যারা পিডিএফ নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব অ্যানসার সহ। এটা যে কেউ নক দিলেই আমাকে পাবেন। হ্যাঁ, এখন আমি যেটা বলি, দেখেন 1 নাম্বার আমি যদি আপনাকে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের যে প্রশ্ন, যেটা গতকালকের যেটা প্রশ্ন ছিল, আমি একটু প্রশ্ন দেখাই তারপর আপনাদের অ্যানসার দেখাবো। তো গতকালকের আমরা যে প্রশ্ন দেখিয়েছিলাম, দেখেন এখানে কি আছে, যে ইংলিশ কম্পালসরি মডেল টেস্ট 2, অর্থাৎ 1 2 সবগুলো এলোমেলো করে ফেলবেন না। আমরা কবে এক্সাম নিয়েছি সেটা টাইম ডেট প্রত্যেকটা জিনিস কিন্তু দিয়ে দিই। প্রথমে আসে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মার্ক হচ্ছে 3। সেই প্যাসেজ থেকে অ্যানসার কোশ্চেন থাকবে, সেটার মার্কস হচ্ছে কত? মার্কস হচ্ছে 3টা থাকবে, অর্থাৎ এই যে দেখেন 3টা, 3 × 6। 2 নাম্বার হচ্ছে মেইন আইডিয়া অথবা সাপোর্টিং আইডিয়াস, এটার মার্কস হচ্ছে 4। সি নাম্বার হচ্ছে রেপুটেবল, সি নাম্বার হচ্ছে কিছু শব্দ দেওয়া থাকবে, কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ড গুলো কি করা, সেই ওয়ার্ড গুলোর মিনিং রিলেটেড কিছু ওয়ার্ড অ্যাড করা এবং একটা মেক সেন্টেন্স, একটা সেন্টেন্স মেক করতে হবে। সেটা হচ্ছে 7টা থাকবে, 5টা আনসার করতে হবে। আর ডি নাম্বার হচ্ছে সামারি অফ দ্য প্যাসেজ, অর্থাৎ পুরো প্যাসেজের একটা বলবেন। অর্থাৎ পুরো প্যাসেজ থেকে আপনাদের কত মার্কস থাকবে? 20 মার্কস। পুরো প্যাসেজ থেকে আমাদের 20 মার্কস থাকবে আমরা 1 নম্বরে। তো আমরা একটু দেখাই আপনাদের প্যাসেজ থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো পুরো প্যাসেজটা আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে আপনি কি কি করতে যাবেন, আপনি পুরো প্যাসেজ আগে পড়তে যাবেন না, আগে পড়বেন না, আগে প্রশ্ন দেখবেন। এখানে বলছে হাউ ক্যান সেলফ রিলিয়ান্স টার্ন এ ম্যান। একজন একজন যে আমরা কি করতে পারি, একজন হচ্ছে সেলফ রিলিয়ান্স, মানে এখানে আমরা যদি একটু বলি যে আমরা যারা আছি, হ্যাঁ, সেলফ রিলিয়ান্স অর্থাৎ আত্মনির্ভরশীল। আমরা এখানে যারা আছি কি আত্মনির্ভরশীল, তাদের একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত। কি মাথায় রাখা উচিত? যে এই আত্মনির্ভরশীল হতে গেলে, হ্যাঁ, যে আপনি যে আত্মনির্ভরশীল মানে কিভাবে আত্মনির্ভরশীল হবেন, এইটা একজন মানুষকে কিভাবে পরিণত করতে পারে, হ্যাঁ, কিভাবে আত্মনির্ভরশীলতা একজন মানে আপনার যে আত্মনির্ভরশীলতা কিভাবে একজন মানুষ, হ্যাঁ, একজন সঠিক মানুষ, পিওর মানুষ হিসেবে রূপান্তরিত করতে পারে। হাউ ক্যান আনএডুকেটেড ম্যান বি সেলফ রিলিয়ান্ট? এখানে দেখেন একজন অশিক্ষিত মানুষ, হ্যাঁ, এখানে দেখেন
an uneducated man, একজন অশিক্ষিত মানুষ কিভাবে আত্মনির্ভরশীল হতে পারে। মানে প্রশ্ন বোঝার চেষ্টা করেন। প্রথম প্রশ্ন বলছে কি সেলফ রিলায়েন্স, হ্যাঁ, কিভাবে আত্মনির্ভরশীলতা, কিভাবে ট্রান এ ম্যান, কিভাবে আত্মনির্ভরশীলতা একজন মানুষ পরিণত করতে পারে। এখানে আবার বলছে an uneducated man, একজন অশিক্ষিত মানুষ কিভাবে আত্মনির্ভরশীল হতে পারে। 3 নাম্বার বলছে হোয়াট আর দ্য বেনিফিটস টু বি সেলফ রিলায়েন্ট, বলছে একজন আত্মনির্ভরশীল মানুষ হওয়ার বেনিফিটস মানে সুবিধা বা সুযোগ সুবিধা কি কি। তাহলে 3টা প্রশ্ন পেলাম যে সেলফ রিলায়েন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আত্মনির্ভরশীলতা একজন সঠিক মানুষে পরিণত করে। সেকেন্ড হচ্ছে একজন অশিক্ষিত মানুষ কিভাবে আত্মনির্ভরশীল হবেন। 3 হচ্ছে কি আত্মনির্ভরশীলতার কি যে আমাদের সুযোগ সুবিধা, এই জিনিসগুলো মূলত এখানে চাওয়া হয়েছে। এখন এগুলো আমরা অ্যানসার আমরা প্রত্যেকটা ব্যাখ্যা দিব, ঠিক আছে। তো আমরা একটু প্যাসেজটা একটু পড়ি। এখানে আপনি যদি আমি আপনাকে প্যাসেজ দেখাই তাহলে একটু ভালো মতো বুঝতে পারবেন প্যাসেজে কি বলছে। দেখেন সেলফ রিলায়েন্স ইজ দা, আমরা যদি একটু আসি, ওকে, বলছে সেলফ রিলায়েন্স ইজ দা বেস্ট প্রসেসেস থ্রু হুইচ এ ম্যান ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট ইন হিজ লাইফ। এখন এখানে বলছে কি যে আত্মনির্ভরশীলতা, সেলফ রিলায়েন্স বলছে আত্মনির্ভরশীলতা হলো কি যে দ্য বেস্ট প্রসেস, একটা সর্বোৎকৃষ্ট, হ্যাঁ, সর্বোৎকৃষ্ট প্রক্রিয়া বা একটা সর্বোৎকৃষ্ট পদ্ধতি বা প্রসেস থ্রু হুইচ যার মাধ্যমে কি করতে পারে এ ম্যান, একজন মানুষ কি করতে পারে ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট ইন হিজ লাইফ, বলছে একজন মানুষ তার জীবনে কিভাবে কি হতে পারে আত্মনির্ভরশীল হতে পারে। তাহলে সেলফ রিলায়েন্সটা হচ্ছে কি এমন একটা পদ্ধতি, এমন একটি মাধ্যম যার মাধ্যমে একজন মানুষ কি হতে পারে এ ম্যান ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট ইন হিজ লাইফ। এরপর আমরা যদি একটু দেখাই It is a great virtue that turns a man's career and character into a reputable position. এখানে দেখতে পাচ্ছেন, আমরা কি দেখতে পাচ্ছি, এটি একটি মহৎ গুণ। কি বললাম? এটি একটি মহৎ গুণ। It is a great virtue that, এটি একটি মহৎ গুণ that যা turns a man's career and character, বলছে একজন মানুষের পেশা, ক্যারিয়ার মানে কি একজন মানুষের পেশা এবং চরিত্রকে কি করে, একজন চরিত্রকে রেপুটেবল পজিশন মানে উল্লেখযোগ্য একটা পর্যায়ে পরিবর্তিত করতে পারে। এরপরে দেখেন প্যাসেজটা প্রত্যেকটা জিনিসের মিনিং ধরে ধরে বোঝাচ্ছি। আপনার কাজ হচ্ছে আমার মন দিয়ে কথাবার্তা শোনা, আপনার কাজ হচ্ছে এগুলো লেখার কোনো দরকার নাই, আমি প্রত্যেকটা জিনিস আমি আপনাকে দেব। আর আপনি এগুলো যদি লিখতে যান এই পর্যাপ্ত পরিমাণ আপনার এখন সময় নেই, এখন সময় হচ্ছে আপনার মানে ব্রেনকে বোঝানো, আপনার বিষয়গুলো কনসেপ্ট আইডিয়া ধারণা রাখা এবং সেটা হচ্ছে কি আপনার আউটপুট হিসেবে খাতায় লেখা। এখন আপনি যদি কাজ করেন এগুলো লিখতে যান, এগুলো আসলে ব্রেন নষ্ট করবে। আপনি একটু ভালো করে মনোযোগ দিবেন, কমেন্ট করবেন। তারপরে দেখেন ইভেন এ ম্যান ক্যান বি দা বেস্ট পিলগ্রিম ইন হিজ ওন ওয়ে টু দা ইটার্নিটি। এখন এটা কি বলছে, ইভেন এমনকি একজন মানুষ, কি বলছে এমনকি একজন মানুষ, এ ম্যান ক্যান বি দ্য বেস্ট পিলগ্রিম, এমনকি একজন মানুষ তার মহাকালের যাত্রায়, হ্যাঁ, এমনকি একজন মানুষ কি বলছে তার মহাকালের যাত্রায় সর্বোত্তম এখানে হচ্ছে তীর্থযাত্রী, কি বললাম তীর্থযাত্রী হতে পারে। ইভেন এ ম্যান ক্যান বি দ্য বেস্ট পিলগ্রিমস ইন হিজ ওন ওয়ে টু দা ইটার্নিটি, বলছে তার যে মহাকাল, হ্যাঁ, ইটার্নিটি মানে হচ্ছে মহাকাল, তার কি হতে পারে সর্বোত্তম তীর্থযাত্রী হতে পারে। এরপরে বলছে a self-reliant man can decorate his life demonstratively, বলছে একজন স্বনির্ভরশীল ব্যক্তি বা একজন আত্মনির্ভরশীল মানুষ কি করতে পারে, তার জীবন কি করতে পারে, বলছে ক্যান ডেকোরেট মানে কি সাজানো, তার জীবন কি করতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দর্শনীয় ভাবে তার জীবন কি করতে পারে সাজাতে পারে। এরপর বলছে দ্য টোটাল ডেমনস্ট্রেশন অফ এ ম্যান এক্সপ্রেস হিজ নেক্সট টার্নস এন্ড টার্গেটস, বলছে একজন মানুষের সার্বিক দিক বা সার্বিক প্রদর্শন কি হতে পারে যে তার পরবর্তী পদক্ষেপ, কি বলছে ম্যান এক্সপ্রেস হিজ নেক্সট টার্নস পরবর্তী পদক্ষেপ এন্ড এবং টার্গেট মানে হচ্ছে লক্ষ্য সমূহকে কি করে এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা। বলছে একজন মানুষ সার্বিক দিক থেকে বা সার্বিক অবস্থা থেকে সে কি করতে পারে তার লক্ষ্য এবং তার পরবর্তী পদক্ষেপ প্রকাশ করে।
but to be self-reliant is no easy task, like completing education. মানে এখানে আমরা কি বলতে পারি, কিন্তু স্বনির্ভর হওয়া, কি বলছে, বাট কিন্তু টু বি সেলফ রিলিয়েন্ট, একজন স্বনির্ভর হওয়া ইজ নো ইজি টাস্ক, এটা কি এতটাও সহজ নয়, টাস্ক লাইক কমপ্লিটিং এডুকেশন, বলছে এতটাও সহজ নয়, কি সহজ নয়, এই যে লেখাপড়া সমাপ্ত করা। দ্যাট ইজ এ সেইং দ্যাট, হ্যাঁ, দ্যাট ইজ এ সেইং দ্যাট, কথায় আছে বা বলা হয় যে every educated man is not self-reliant but every self-reliant man is educated, মানে every educated, এখানে আমরা যদি একটু বলি যে প্রত্যেক শিক্ষিত ব্যক্তি আত্মনির্ভরশীল নয়, বরং বা বলছে এখানে যে বলছে মানে বাট এভরি সেলফ, কিন্তু বরং প্রত্যেক আত্মনির্ভরশীল মানুষ কি শিক্ষিত। এই লাইনটা একটু বোঝার আছে, হ্যাঁ, এই লাইনটা যদি আপনাকে একটু বলি, বর্তমান সময়ের সাথে খুব এটা অ্যাডজাস্ট করা যায়, যদিও বর্তমান জেনারেশন চেঞ্জ আসতেছে। আগের যে জেনারেশনটা আমরা যদি মনে করি যে একজন শিক্ষিত মানুষ, হ্যাঁ, একজন শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, সে কি হতে পারে, আত্মনির্ভরশীল নাও হতে পারে, এটা নিয়ে আসলে, কিন্তু একজন আত্মনির্ভরশীল মানুষ অলওয়েজ শিক্ষিত, কারণ যখন আপনি সেলফ রিলিয়েন্ট বা হচ্ছে আপনার যখন আপনার সেলফ আত্মনির্ভরশীলতা থাকবে, তখন আপনি অনেক কিছু বুঝতে শিখবেন, অনেক কিছু করতে শিখবেন। আমরা যেমন হচ্ছে আমাদের বর্তমান অনার্সের একটা ব্যাপার, আমরা কিন্তু থিওরিগত পড়াশোনা করি, প্র্যাকটিক্যাল জ্ঞান না, হ্যাঁ, তো আমাদের যে প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকার কারণে টাকা ইনকাম করা যে কত পরিশ্রম, কত কষ্ট, এটার আলাদা একটা স্কিল থাকতে হয়, আর আপনার লার্নিং এর বিষয়টা আলাদা, দুইটা কনসেপ্ট টোটালি আলাদা, কখনোই দুইটা কনসেপ্ট একসাথে হয় না। তবে এখানে এই জিনিসটাই যে ব্যাপার যে আত্মনির্ভরশীল, হ্যাঁ, আপনার সেলফ রিলিয়েন্ট, নিজের মধ্যে যে আত্মনির্ভরশীলতা, এই জিনিসটা থাকা দরকার। তারপর হচ্ছে বাংলাদেশ our homeland is a poor and populated country but she can open a lot of ways to be a self reliant. তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি ইজ এ পুয়ার অ্যান্ড পপুলেটেড কান্ট্রি, বলছে একটি দরিদ্র ও জনবহুল দেশ হওয়ায়, হ্যাঁ, দরিদ্র জনবহুল দেশ, বাট কিন্তু she can open a lot of ways to be self reliant. তারপরে বলছে যে আমাদের যে বাংলাদেশটা, হ্যাঁ, আমাদের মাতৃভূমি, এটি একটা দরিদ্র জনবহুল দেশ, কিন্তু she can open a lot of ways to be self reliant, মানে একজন স্বনির্ভর হওয়ার, হ্যাঁ, সেলফ রিলিয়েন্ট, স্বনির্ভর হওয়ার অনেক উপায়, হ্যাঁ, a lot of ways, অনেক উপায় আমাদের কি আছে, আমাদের বলছে অনেক উপায় she can open বলছে দেশ খুলে দিতে পারে। An educated man also be self-reliant if he is on duty to perform everything flawlessly in his lifetime. এখন এখানে কি বলছেন, একজন অশিক্ষিত মানুষ, an uneducated man, একজন অশিক্ষিত ব্যক্তি বা মানুষ কি হতে পারে, স্বনির্ভর হতে পারে if যদি he is on his duty to perform everything flawlessly in his lifetime. এখানে আমরা যদি বলি একজন অশিক্ষিত ব্যক্তি স্বনির্ভর হতে পারে যদি তার জীবদ্দশায় দায়িত্ব পালনে অটল থাকে, তার মৃত্যুর জীবনে বা জীবদ্দশায় কি দায়িত্ব পালনে অটল থাকে, এবং তারপরে আমরা যদি একটু দেখি অটল থাকে, বলছে কি হচ্ছে অটল থাকে এবং সার্বিক দিক, হ্যাঁ, সকল দিক সে কি করতে পারে, সকল দিক সে সম্পাদন করতে পারে। তারপর বলছে ডে বাই ডে আওয়ার লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স এন্ড বাই ওভারকামিং দ্য কমপ্লেক্সিটি ইট ইজ হার্ড টু বি সেলফ রিলিয়েন্ট। বলছে ডে বাই ডে, বলছে আমাদের ডে বাই ডে আমাদের যে জীবন, বলছে ডে বাই ডে দিন দিন আমাদের জীবন কি হচ্ছে, বলছে কমপ্লেক্স জটিল হচ্ছে, এবং বাই দ্য ওভারকামিং কমপ্লেক্সিটি, এই জটিলতাকে, আমাদের যে জটিলতাকে কি করতাম, যে অতিক্রম করা বা এই জটিলতাকে পার হওয়া, বলছে ইট ইজ হার্ড টু সেলফ রিলিয়েন্ট, এটা খুবই কি কষ্টসাধ্য। ইট হ্যাজ সাম কন্ডিশন অলসো, এর কতগুলো শর্তও আছে। টু বি সেলফ রিলিয়েন্ট ম্যান মাস্ট বি সেটেলড ইন মাইন্ড, এনার্জেটিক, বলছে কারেজিয়াস, হেল্পফুল, অ্যাক্টিভ। মানে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে এই লাইনে বলছি কি যে স্বনির্ভর হতে হলে একজন মানুষকে কি হতে হবে,
টু বি সেলফ রিলিয়েন্ট, স্বনির্ভর হতে হলে এ ম্যান মাস্ট বি, একজন মানুষকে অবশ্যই কি হতে হবে, একজন মানুষকে অবশ্যই স্থির মনস্ক কি হতে হবে, বি সেটেলড মাইন্ড, স্থির মনস্ক, এনার্জেটিক বলছে পরিশ্রমী, কারেজিয়াস বলছেন সাহসী, হেল্পফুল এন্ড অ্যাক্টিভ বলছে সাহসী এবং কি উপকারী ও কর্মঠ হতে হবে। A self-reliant man can go a long way, can do his job freely and build his own life for the next. এখানে বলছে একজন স্বনির্ভর মানুষ অনেক দূর এগোতে পারে। A self-reliant man can go long, একজন স্বনির্ভর মানুষ অনেক দূর এগোতে পারে। আর তারপরে বলছে can do this freely and build his own life for the next time, বলছে একজন স্বনির্ভর মানুষ কি অনেক দূর এগোতে পারে এবং ওর বলছে can do his job freely, এবং স্বাধীনভাবে সে করতে পারে, তার কাজ করতে পারে, and build his own life for next, এবং তার ভবিষ্যতের জন্য নিজেকে কি করতে পারে, গঠন করতে পারে। So to develop our country we all must be self reliant, অতএব আমাদের দেশের কি উন্নয়নের জন্য, আমাদের সবাইকে কি হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। তার মানে পুরো বাক্যটাতে আপনারা বুঝতে পারতেছেন সেলফ রিলিয়েন্স এটা একটা আত্মনির্ভরশীল হওয়ার রিলেটেড কিছু একটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপনারা এটা শুনেন, একটা যখন জিনিস পড়বেন প্যাসেজের পাশাপাশি সেটা অনেক কিছু আসতে পারে, আসার সম্ভাবনা বেশি, বাট যখন যেটা পড়বেন একটু মন দিয়ে পড়বেন, পড়ার মতো করে পড়বেন। তো আপনি এটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন যদি আমি আপনাকে দেখাই, দেখেন হাউ ক্যান সেলফ রিলায়েন্ট রান এ ম্যান, এখন এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, একজন মানুষকে কি কিভাবে আত্মনির্ভরশীল করতে পারে, তাই না? তো আমরা যদি একটু আসি সেলফ রিলিয়েন্স, এখানেই আমরা ভার্বটা সাজাই ফেলবো। সেলফ রিলিয়েন্স সাবজেক্ট, আমরা জানি ফ্রেমিং কোয়েশ্চেন আমি বারবার বলছিলাম সাবজেক্টের আগে ভার্ব থাকে যে ক্যান, তাহলে সেলফ রিলিয়েন্স ভার্ব বলতে অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব, সেলফ রিলিয়েন্স ক্যান, তারপর বাকি অংশ কি ট্রান এ ম্যান, বলছে সেলফ রিলিয়েন্স ক্যান ট্রান এ ম্যান, এটা আপনি পুরো প্যাসেজ থেকে সাজাইলেন, তো আপনি পুরো প্যাসেজ থেকে যে ক্যান ট্রান ভার্ব প্রত্যেকটা জিনিস পাইছেন, তো এটা নিয়ে এখানে আর কোনো কাজ নাই। এখন কিভাবে আত্মনির্ভরশীল করতে পারে, তাই না? তো আমরা এই যে শেষের দিকে একটা জিনিস খেয়াল করছি, এখানে দেখেন a self-reliant man can go a long way, can do this freely and build his own life for next, এখানে আমরা যদি একটু দেখি যে একজন সেলফ ম্যান, হ্যাঁ একজন আমরা যে একজন আত্মনির্ভরশীল মানুষ কিভাবে পরিণত হতে পারে, আমরা দেখতে পাচ্ছি ইন দ্যাট ওয়ে হি ক্যান গো লং ওয়ে, হ্যাঁ দীর্ঘ সময় ধরে অনেক দূর এগোতে পারে এবং কি করতে পারে, সে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং কি তার ভবিষ্যতের জন্য কি করতে পারে, নিজেকে তৈরি করতে পারে। তার মানে এই পুরো বাক্যটা আমরা যদি এখান থেকে নেই, এখান থেকে আমরা যে সেলফ ম্যান ক্যান গো এতটুকু পর্যন্ত আমরা এখান থেকে আর নিব না, এটাকে আমরা কি নেব না, এটাকে এতটুকু না নিয়ে লং ওয়ে থেকে নিব। এখন লং ওয়েটা আপনি কিভাবে নেবেন এটা বিষয় না, কারণ এটার জন্য যারা পারবেন না বা যারা পারেন তারা একটু চিন্তা করবেন, এটা একটা ফ্রেজ বানাই ফেলবেন, ইন দা ওয়ে, এটা একটা ফ্রেজ বানাই ফেলবেন ইন দা ওয়ে, এরপরে ইন দা ওয়ে দ্যাট এতটুকু পর্যন্ত আপনি নিজের মতো করে তৈরি করলেন। এরপরে বাকি অংশটা আপনি কি করবেন, বাকি অংশটা আমরা যদি একটু খেয়াল করি, এটা একটা ফ্রেজের দরকার আছে অর্থ বোঝার জন্য অনেক সময়, তাহলে আমরা এখান থেকে বলছি কি সেলফ রিলিয়েন্ট, তার মানে এতটুকু না নিয়ে আমরা যে ক্যান গো এ লং ওয়ে, ক্যান ডু দিস ফ্রিলি, এই যে এতটুকু পর্যন্ত আমরা নিব। এই যে তাহলে এই যে ক্যান গো থেকে এতটুকু পর্যন্ত আমরা নিলে হি ক্যান গো লং ওয়ে, ক্যান ডু দিস ফ্রিলি, জব ফিল এই যে সাকসেসফুলি, এটা যদি আপনি আনসার করতে পারেন একদম 100% মার্ক করতে পারবেন। হ্যাঁ এখানে ওন লাইফ ফর নেক্সট, তো ওয়েন ফর লাইফ ফর নেক্সট দেওয়া আছে, আপনি ওন লাইফের পরে ফর নেক্সট টাইম না নিয়ে এখানে একটা ওয়ার্ড সাকসেসফুল অ্যাড করে দিলেন। তো এখানে দেখেন আমরা যে কাজটা করব, যারা পারবেন তারা এভাবে প্যাটার্নটা সাজাবেন, যারা পারবেন না তারা হুবহু তুলে দিয়ে আসবেন, এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো চিন্তা নাই, মানে খালি রাখার থেকে ফাউ চিন্তা করার থেকে আপনি হুবহু তুলে দিয়ে আসবেন। তারপর হাউ ক্যান আনএডুকেটেড ম্যান বি সেলফ রিলিয়েন্ট, একজন মানুষ কিভাবে তৈরি করতে পারেন, তাহলে আমরা বলতে পারি অ্যান এডুকেটেড ম্যান ক্যান বি সেলফ রিলিয়েন্ট, এতটুকু পর্যন্ত আপনি প্যাসেজ থেকেই নিলেন, মানে এই যে অ্যান এডুকেটেড ম্যান সাবজেক্ট ভার্ব ধরে নিলেন, নেওয়ার পর বাই ডুইং হিজ ডিউটি পারফর্মিং এভরি ওয়ার্ক এট অ্যাপয়েন্টেড টাইম। এখন এখানে 2 নাম্বার যদি আমরা বলি যে একজন অশিক্ষিত মানুষ তার দায়িত্ব পালন করে এবং কি নির্দিষ্ট সময় প্রতিটি কাজ সম্পাদনে স্বাবলম্বী হতে করতে পারে। তাহলে একজন অশিক্ষিত মানুষ কি হতে পারে, যে একজন অশিক্ষিত মানুষ কি করতে পারে, তার দায়িত্ব পালন করতে পারে বাই ডুইং হিজ ডিউটি এন্ড পারফর্মিং এভরি ওয়ার্ক, এবং নির্ধারিত সময়ে একটা নির্দিষ্ট টাইমে তাকে কি করতে হবে, নির্দিষ্ট সময়ে প্রতিটি কাজ সম্পাদন স্বাবলম্বী হতে পারে। এই যে আমরা এখানে যদি একটু দেখি, দেখেন বলছে আমরা যদি একটু আসি
এই যে এখানে দেখেন an uneducated man can also be celebrated he is on his duty performing every flawlessly in lifetime। এখানে আমরা যদি একটু দেখাই, এই যে এই লাইনটা দেখেন পুরো বাক্যটা কিন্তু এখানে দেওয়াই আছে। তাহলে আপনার কাজ করতে হবে অ্যানাগ্রামেন্ট পুরোটা নিলেন, তারপর যে কাজটা করতে হবে এখানে নেওয়া কি বাই ডুইং হিজ ডিউটি, এই যে এই জায়গাটা আমরা চেঞ্জ করে দেব ওয়ান হিজ ডিউটি, এটাকে আমরা কি করতে পারি বাই ডুইং হিজ ডিউটি এন্ড পারফর্মিং। বাই ডুইং হিজ ডিউটি এন্ড পারফর্মিং, কারণ ওই যে আপনি এটা ডু নিয়েছেন, ওই ডুটা আইএনজি করার কারণে পারফর্মিংটা আইএনজি হয়ে যাবে। তারপর এভরিথিং বা এভরি ওয়ার্ক, হ্যাঁ এভরিথিং বলছে আমরা এভরি ওয়ার্ক এট দ্য অ্যাপয়েন্টেড টাইম, অর্থাৎ নিজের মতো করে দিবেন অথবা এটা তুলে দিয়ে আসবে, মোটামুটি অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ আপনি কিভাবে অ্যান্সার করবেন আমরা যদি একটু খেয়াল করি, সেলফ রিলিয়ান্ট আর ক্যান বি, হ্যাঁ ক্যান অলসো বলছে যে আপনি সেলফ রিলিয়ান্ট ক্যান অলসো, মানে এই যে এখান থেকে অলসো বি থেকে আপনার যে এতটুকু অ্যান্সার করলে মোটামুটি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানকার বিষয়। 3 নম্বর বলছে হোয়াট আর দ্য বেনিফিটস টু সেলফ রিলিয়ান্ট ম্যান, বলছে একজন মানুষ বা আমরা যে একজন অশিক্ষিত মানুষ, সরি হোয়াট আর দ্য বেনিফিট মানে কি কি সুযোগ সুবিধা হয়, এর সেলফ রিলিয়ান্ট ক্যান বি benefited by doing his job freely, building his own life for the future that he can take part to develop his country। এখন আগের বাক্যটাই যে আমরা এ নাম্বার যেটা দিছি ওই জিনিসটা আমরা এখানে দিতে পারি, দেওয়ার পাশাপাশি আরেকটা যে কাজটা করবেন আপনার ওইটাই যদি হুবহু লেখেন তাহলে তো আপনি মার্ক পাচ্ছেন না, মার্ক দিবে তখন আপনি আরেকটা লাইন নিজের মতো করে বানাই দিলেন, that he can take part to develop his country। বলছেন তাই কি করতে পারে, সে কি করতে পারে, সে দেশের জন্য সে এভাবে তার দেশের উন্নয়নে অংশ নিতে পারে। মানে এক্সট্রা 2-1 লাইন যখন অনেক কিছু মিলে যায় তখন আপনি আপনার মতো করে এক্সট্রা 2-1 লাইন অ্যাড করবেন যেটা একটা অর্থের সাথে রিলেটেড। এখন এটাকে যারা পারবেন, পিওরলি যারা পারবেন আনসার করতে তারা এভাবে লিখবেন, এভাবে লিখলেই মোটামুটি একটা মার্ক ক্যারি করতে পারবেন। এখন আমার প্রশ্ন হতে পারে আপনার যে তাহলে আপনার কি করতে হবে, এই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যদি আপনার সেই ব্রেন সেভাবে কাজ না করে, বোঝেন না বা জানেন না, আপনি শুধুমাত্র প্যাসেজের লাইনগুলো মানে পুরোপুরি তুলে দিয়ে শুধুমাত্র এই যে এখান থেকে প্রশ্নের লাইনগুলো প্যাটার্নগুলোর শেপ ঠিক রাখবেন, টেন্স ঠিক রাখবেন, বাকিটা অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। এখন আসি 2 নম্বরে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া, হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ। আপনারা প্রশ্নের জায়গাটা বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা প্রশ্নের জায়গাটাকে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করবেন যে আপনার প্রশ্নের জায়গাটা ক্লিয়ার কিনা বা বুঝতে পারছেন কিনা। আচ্ছা এরপরে আসি আমরা পরবর্তীতে আসি আমরা একটু খেয়াল করি যে পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া, হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ। এখন এখানে আপনাদের যদি একটু বলি, এখানে আমরা আপনাদের আমি প্রশ্ন নিব, প্রত্যেকের প্রশ্ন নিব, কিন্তু আপনারা প্যাসেজকে আগে একটু সময় দেন, শেষের দিকে গিয়ে শেষ পর্যন্ত থাকেন, শেষের দিকে গিয়ে আপনার যত প্রশ্ন আছে আমি প্রশ্নের উত্তর দেবো। কিন্তু এখন যা পড়াচ্ছি এই রিলেটেড প্রশ্ন থাকলে করবেন, এই রিলেটেড কিছু জানার থাকলে করবেন। ওকে, তো আমরা এখানে যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে একটু ভালো মতো বুঝতে পারবেন এই জায়গাটায়। যে এখানে দেখেন কি আছে, পুরো লাইনটাই লিখবেন, দা মেইন আইডিয়া দা সাপোর্ট ইন দা প্যাসেজ। হ্যাঁ, ইন দা প্যাসেজ পর্যন্ত লেখার পরে এই যে দা থেকে এতটুকু পর্যন্ত লেখার পরে শুধুমাত্র আরএস ফ্লোজ, হ্যাঁ আরএস ফ্লোজ এটা লিখে দিলেই হবে। আরএস ফ্লোজ অ্যাড করতে হবে। এখন এই সেলফ রিলিয়ান্সের প্রথম মেইন আইডিয়ার মধ্যে এক লাইনে আপনাকে পুরো বাক্যটার অর্থ বোঝাইতে হবে। তো আত্মনির্ভরশীলতা আমরা এখানে যদি বলি যে আত্মনির্ভরশীলতা কি, বলেন যে আমরা এখানে যদি একটু খেয়াল করি, সেলফ রিলায়েন্স ইজ দ্য বেস্ট প্রসেস। এটা কি, একটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কি করতে পারি, হুইচ এ ম্যান ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন হতে পারে। তার মানে কি আত্মবিশ্বাসের একদম সামারি, যে আপনাকে এমন একটা পদ্ধতি যে আপনাকে কি করতে পারে, স্বাধীন করতে পারে। এরপরে দেখেন এখন এটা কয়েকটা বৈশিষ্ট্য বলবেন,
এখানে যদি আমাকে বলি যে ইট হেল্পস ম্যান অ্যাচিভ সাকসেস ইন লাইফ, এই আত্মনির্ভরশীল হওয়ার জন্য যে একজন ব্যক্তি কি করতে পারে, জীবনে কি করতে পারে, অ্যাচিভ মানে কি বলি অ্যাচিভ করতে পারে, যে লাইফে কি করতে পারে একজন সরি একজন মানুষ বা একজন কি হতে পারে, যে আত্মনির্ভরশীল একজন মানুষ কি করতে পারে, যে জীবনে সাকসেস হতে পারে বা অ্যাচিভ সাকসেস মানে সফলতা অর্জন করতে পারে। A self-reliant man is educated, একজন আত্মনির্ভরশীল মানুষ অলওয়েজ শিক্ষিত, মানে এটা শিক্ষিত বলতে আপনার কি, সেটা অশিক্ষিত মানুষের শিক্ষিত হতে পারে, কিন্তু সেটার একটা প্যাটার্ন বা ফলো যেটা, ইট ক্যান বিউটিফাই এ ম্যানস লাইফ, একটা মানুষের জীবন কি করতে পারে, সুন্দর করতে পারে। তো আপনি যেটা করবেন, এই যে এক লাইনে মানে পুরো প্যাসেজের যে সামারি, একটা লাইনে এই যে প্রথম লাইনটাই একটা জিনিস মাথায় রাখবেন, মেইন আইডিয়া অলওয়েজ প্রথম বাক্যে থাকে, মেইন আইডিয়া অলওয়েজ প্রথম বাক্যে থাকে, মানে পুরো প্যাসেজের একটা সামারি অফ শুরুটাই দিয়েই হয়। তো আপনি যদি এরকম করেন, শুরুর দিকে পুরো প্রথম লাইনটা দিয়ে দিতে পারেন, আর তিনটা ক্যারেক্টার বা তিনটা বৈশিষ্ট্য দিয়ে দিতে পারেন। এরপর আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যদি আমি আপনাকে দেখাই, 3 নম্বর প্রশ্ন দেখেন, যে 3 নম্বরে আপনারা চাইলে এখানে খুব ভালো মতো খেয়াল করেন, এখানে আমি যদি আপনাকে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন এখানে কি বলছে। দেখেন, রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ এন্ড মেক ইউর ওন। এখানে বলছে কি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, হ্যাঁ আপনাকে মিনিং বের করতে হবে, তারপর হচ্ছে ফলোইং ওয়ার্ডস মানে যেগুলো নিচে দেওয়া আছে, এন্ড কি করতে হবে, মেক ইউর ওন সেন্টেন্স, এবং বাক্য তৈরি করতে হবে। তাহলে এখানে কয়েকটা শব্দ আছে, যেমন রেপুটেবল, ইটারনিটি, সেলফ রিলিয়েন্ট, পারফর্ম, ওভারকাম, কমপ্লেক্সিটি। এখন এখানে এই প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে যারা পিওর স্টুডেন্ট তারা যে কাজটা করবেন, তারা আমার মতো করে এখন যা পড়ছি এটা, আর একটু পরে আমি যারা একটু দুর্বল তাদেরটাও বলে দিব। তো আপনি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন কি বলেন তো, দেখতে পাচ্ছেন রেপুটেবল। আচ্ছা আমাকে একটু বলেন রেপুটেবল মানে কি? রেপুটেবল মানে হচ্ছে আমরা বুঝতেই পারি যে একটা উল্লেখযোগ্য কোনো ব্যাপার বা সম্মানিত, হ্যাঁ বা একটা খ্যাতি আছে এরকম। তো এটার অর্থ আমরা বলতে পারি কি, হ্যাভিং এ গুড রেপুটেশন, একটা কি, একটা ভালো খ্যাতি, একটা কি ভালো খ্যাতি। তো আপনি শব্দটা লিখলেন, শব্দের পরে ব্র্যাকেটে অর্থ লিখে দিলেন। এখন একটা সেন্টেন্স মেক করতে হবে। সেন্টেন্সটা কি হতে পারে, আপনার মতো করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রেখে একটা সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ আসে যেন, এরকম একটা বাক্য। এটা অনেক আহামরি বড় না, ছোট ছোট বাক্য লিখতে পারেন। দে হ্যাভ এ হাইলি রেপুটেবল ফার্ম, যে তাদের একটি কি, তাদের একটি কি, যে তাদের একটি কি হাইলি রেপুটেবল ফার্ম, এটা কি আছে, একটা সংস্থা আছে বা এটা কি ফার্ম আছে, ঠিক আছে, মানে সেটা কি, যে অত্যন্ত অত্যন্ত কি রেপুটেবল, অত্যন্ত উল্লেখযোগ্য একটা কি আছে, ফার্ম আছে। তারপরে দেখেন ইটারনিটি, ইটারনিটি মানে এখানে আমরা বলতে পারতেছি, ইটারনিটি মানে কি, ইটারনিটি আমরা বলতে পারি যে এটা অর্থ হচ্ছে, যদি আমি বলি অনন্তকাল, হ্যাঁ বা চিরজীবন যেটা, তাহলে আমরা বলতে পারি টাইম উইদাউট ইন্ড, টাইম উইদাউট ইন্ড, এটা অর্থ হচ্ছে কি অনন্তহীন সময়। তাহলে আমরা বলতে পারি অনলি গড হ্যাজ ইটারনিটি, তাহলে মানে কি কেবল বা একমাত্র আল্লাহ তালাই, আমরা এখানে গড দিয়ে যারা মুসলমান আছেন আল্লাহ দিবেন, অনলি আল্লাহ হ্যাজ ইটারনিটি, বলছে একমাত্র কে আল্লাহ অনন্তকাল আছে। তারপর দেখুন সেলফ রেলিয়ান্ট, সেলফ রেলিয়ান্ট যেটা হচ্ছে আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল মানে কি, স্বাধীন না, এটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট। হি ইজ এ সেলফ রিলিয়েন্ট পারসন, সে একজন কি, সে একজন আমরা বলতে পারি কি আত্মনির্ভরশীল মানুষ। পারফর্ম, টু ডু সামথিং, পারফর্ম মানে কি কোনো কিছু করা, হ্যাঁ এটার অর্থ পারফর্ম, তাই এটার অর্থ হচ্ছে কি টু ডু, বলছে টু ডু, বলছে সামথিং, বলছে কোনো কিছু করা, তাহলে সে পারফর্মড এ মিরাকল, সেটা কি, যে সেটা মিরাকেল, সেটা অদ্ভুত কর্মকাণ্ড বা অদ্ভুত ব্যাপার সে পারফর্ম করেছে। তারপর হচ্ছে ওভারকাম, আমরা এখানে ওভারকাম বলতে এখানে সকলেই বুঝি, ওভারকাম মানে হচ্ছে কি যে আপনি কোনো কিছু পার করে যাওয়া, হ্যাঁ টু উইন বা জেতা, জয় করতে পারেন এরকম কিছু একটা। হি হ্যাজ ওভারকাম অল দ্য অবস্টাকল, বলছে সে তার প্রতিবন্ধক, সকল প্রতিবন্ধকতা ওভারকাম করেছে। কমপ্লেক্সিটি, এখানে আমরা যদি একটু দেখি কমপ্লেক্সিটি মানে কি, কমপ্লেক্সিটি মানে আমরা জানি, প্রত্যেকেই জানি যে জটিল, হ্যাঁ তাহলে আমরা বলতে দ্য স্টেট অফ বিইং অ্যাকমপ্লিশ, এগুলো আরো অনেক শর্ট শর্ট শব্দে দিতে পারেন। তো আপনি এই জিনিসগুলো দিলেন, তারপর আপনি প্রবলেম অফ গ্রেট কমপ্লেক্সিটি মেড হিম স্যাড, ওকে, যে আমরা এই জিনিসগুলো আপনারা মন মতো দিবেন। এখন যারা আছেন, যারা বাক্য লিখতে পারেন, যারা সেন্টেন্স মেক করতে পারেন, তারা নিজের মতো করে লিখবেন, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু যারা এভারেজ স্টুডেন্ট আসলে পারেন না, তারা কি করবেন,
তারা পুরো প্রশ্নের মধ্যে কোথাও না কোথাও এই শব্দগুলো পাবেন, বা নিজের মতো করে 3-4 শব্দের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রেখে লিখবেন। আর একটা কিছু গাধা স্টুডেন্ট মানে মাইন্ড করিয়ে না, গাধা মিন্স আমি বোঝাচ্ছি এরকম যে ভাই আপনি অগ জানেন না বগ জানেন না, লেখার ক্যাপাবিলিটি নেই, তার যে কাজটা করবেন এই শব্দগুলো দিয়েই আপনি যে প্যাসেজে যা আছে হুবহুব তুলে দিয়ে আসবেন, ফাঁকা রাখার কোনো দরকার নেই। আপনার যদি দেখা যাচ্ছে জীবন মরণ অবস্থা মানে পাস পাস টানাটানি অবস্থা, তখন দেখবেন স্যার এগুলোতে আপনাকে মার্ক দিয়ে পাস করে দিচ্ছে। হ্যাঁ, এরপরে দেখেন তারপরে আমরা যদি আসি সামারি, সামারি 3 লাইন লিখবেন। কিভাবে লিখবেন আমি একটু বলি, যারা ভালো স্টুডেন্ট সেটা আমি একটু পরে আলোচনা করব, যারা দুর্বল স্টুডেন্ট তারা কি করবেন, প্রথম লাইন, শেষ লাইন, তারপরে এই আপনারা যে এখানে যদি আমরা একটু দেখি যে এখানে বিভিন্ন ধরনের কয়টা বাক্য লিখছি না, এই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, ওই লাইনগুলো মাঝখানে 2 লাইন, অর্থাৎ শেষ লাইন আগের লাইন মাঝখানে 2-3 লাইন দিয়ে টোটাল 5 লাইন করে দিবেন। ওকে, যেমন আমরা যারা একটু বোঝার চেষ্টা করি, সেলফ রিলায়েন্স ইজ দ্য বেস্ট প্রসেস থ্রু হুইচ এ ম্যান ইন্ডিপেন্ডেন্ট, প্রথম বাক্য, ঠিক আছে। শেষের বাক্য দেখেন, সো উই অল মাস্ট সেলফ রিলায়েন্ট ফর ওন বেনিফিট এন্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, শেষ বাক্য। আর মাঝখানে আমরা কিছু পয়েন্ট বলবো, কিছু পয়েন্ট কোত্থেকে দিতে পারি, এই যে আপনি এখানে এখানে 3টা প্রশ্ন করছেন না, এই 3টা প্রশ্নের এখান থেকে একটা দিবেন, আর তারপরে যে সাপোর্টিং আইডিয়া থেকে 1-2 লাইন দিবেন, দিলেই আপনার পুরোপুরি आंसर আছে। ইট টার্নস এ ম্যান ক্যারিয়ার ক্যারেক্টার ইনটু এ রেপুটেবল পজিশন, এ সেলফ রিলায়েন্ট ক্যান বি ডেকোরেট হিজ নাইসলি, এভরি সেলফ রিলায়েন্ট ম্যান ইজ এডুকেটেড, ইট ইজ এ গ্রেট ভার্চু, তারপর বাকিটা দিয়ে দিলেন। তার মানে এখানে দেখেন পুরো বাক্যটা হচ্ছে কি, যে আত্মনির্ভরশীলতা এমন একটা পন্থা বা সর্বোত্তম প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ স্বাধীন হয়, এটি মানুষের ক্যারিয়ার চরিত্রকে ভালো অবস্থানে নিয়ে কাজ করতে পারে। একটি আত্মনির্ভরশীল মানুষ সুন্দরভাবে সাজতে পারে, প্রতিটি স্বনির্ভর মানুষ শিক্ষিত, এটি একটা মহান পূর্ণ বা এটি একটা মহৎ গুণ। তাই আমাদের কি করা উচিত, আমাদের দেশের উন্নয়নের জন্য সেলফ রিলায়েন্ট মাস্ট বি, অবশ্যই আমাদের কি ফ্ল্যাপ করা উচিত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে দেখেন পুরোপুরি 20 মার্কস। যে ক্যাটাগরি স্টুডেন্ট হন আমি সবভাবে আলোচনা করছি, সবভাবে দেখানোর চেষ্টা করছি। আপনি মিনিমাম এখান থেকে যদি লিখে আসেন 10 মিনিমাম পাবেন, 10 মিনিমাম পাবেন। আরেকটু যদি ভালো করতে পারেন, মানে আমি যেভাবে পড়াইলাম এভাবে যদি করতে পারেন 15, 16, 17 পর্যন্ত তুলতে পারবেন। তো জাস্ট আমাকে বলেন ক্লিয়ার কিনা, জাস্ট আমাকে বলবেন কনসেপ্ট ক্লিয়ার কিনা। সকলে বুঝতে পারছেন কিনা এটা একটু জানাবেন। সকলে বুঝতে পারছেন কিনা একটু বলেন। আপনারা লিখবেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 উপরে লিখবেন, আর এ বি সি ডি দিয়ে প্রশ্ন অ্যান্সার লেখা শুরু করবেন। ওই যে একজন ছেলে যেটা বলছিল আপনারা কিভাবে লিখবেন, এই যে আমি বলি আপনাকে, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের একটা লেখার ধরন হচ্ছে কি, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। হ্যাঁ, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 এভাবে দিলেন না, দেখেন লেখার ধরনটা দেখেন, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 এভাবে লেখার পরে আপনার যে কাজটা করতে হবে দেখেন, আর আপনার কাজ করতে হবে এখানে কিন্তু কি দেওয়া আছে দেখেন, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 এর এ, অ্যান্সার লিখবেন, ব্র্যাকেট দিবেন, এ দিবেন, ঠিক আছে। এরপরে আপনার কাজ হবে 1 নাম্বার দিবেন, 1 নাম্বার দিয়ে অ্যান্সার লেখা শুরু করবেন, 2 নাম্বার দিয়ে অ্যান্সার লেখা শুরু করবেন, 3 নাম্বার দিয়ে এইভাবে প্রশ্ন লিখবেন অ্যান্সার টু দা এইটা। তারপরে যখন সেকেন্ড প্রশ্ন লিখবেন তখন লিখবেন অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার বি, এভাবে লিখবেন। তারপর সি নাম্বার কোয়েশ্চেন লিখবেন অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার 1 এর সি, ডি নাম্বার লিখবেন অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার 1 এর ডি। বুঝাইতে পারলাম সকলকে? সকলে বুঝতে পারছেন কিনা এটা একটু বলেন, সকলকে বুঝতে পারছেন কিনা এটা একটু বলেন। যারা শেষ সময়ে আমাদের পিডিএফ বা কোর্স নেবেন, আবার বলছি যারা শেষ সময়ে আমাদের 35 পেজের একটা সাজেশন আছে, 35 পেজ, 35 পেজের একটা সাজেশন আছে, এটার দাম হচ্ছে 160 টাকা। আর এই যে কোর্স যেটা আছে আমাদের একটা পাস কোর্স আছে প্রায় 6 আওয়ার, তো ওইটার দাম হচ্ছে 260 টাকা। অর্থাৎ আপনি একটু ক্লাস করলে বা একটু দেখলে আপনার বিষয়গুলো আরো বেশি মনে থাকবে। বা আমাদের একটা 35 পেজের একটা সাজেশন আছে, যারা 35 পেজের সাজেশন মানে এতদিন কিছুই পড়েন নাই, কিছু ধরেন নাই, কিছু বোঝেনও নাই,
তারা যাই কাজটা করবেন আমাদের 35 পেজের সাজেশনটা নিলে অন্তত পাস করতে পারবেন, ঠিক আছে? অন্তত কি করতে পারবেন? পাস করতে পারবেন। তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 01, এই যে উপরে দেখায়, উপরে লেখা নেই, দেখেন 013268815526 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যারা নিতে চান। হ্যাঁ, যারা সাজেশন নেবেন 160 টাকা, এটা 35 পেজের, আর কোর্স নিলে 260 টাকা। এই কোর্স নিলে আবার সাজেশনটা ফ্রি দিব আপনাকে। আর এটা হচ্ছে 013268815526 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আচ্ছা, এখন যারা একদমই বেসিক আবার দুর্বল, তারা শুধুমাত্র একটু কষ্ট হবে, কিন্তু মন দিয়ে পড়েন, মন দিয়ে শোনেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন, ওইভাবে আপনি আপনার খাতাগুলো অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। এরপরে দেখেন 2 নাম্বারটা আমরা আসি। 2 নাম্বার হচ্ছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স এনি 5টা শব্দ থাকবে, 7টা থাকবে, 5টা আপনাকে অ্যানসার করতে হবে। এই শব্দগুলো হচ্ছে কি সেন্টেন্স কারেকশন, মানে বাক্য ভুল দেওয়া থাকবে, সঠিক করবেন। বাক্য ভুল দেওয়া থাকবে, আপনার কি করতে হবে? সঠিক করতে হবে। এখন আমি যদি এই জায়গায় আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আমি কি বলি, এখানে দেখেন আমরা কি দেখাচ্ছি, একটু মন দিয়ে খেয়াল করেন। তো এখানে আমি যদি আপনাকে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন। এখানে যদি আপনাকে একটু মন দিয়ে খেয়াল করেন, এখানে দেখেন কয়টা প্রশ্ন আছে। এখানে দেখেন টোটাল হচ্ছে আপনার 7টা প্রশ্ন আছে। 7টা প্রশ্নের ক্ষেত্রে এখানে কিছু সিলেক্টেড কিছু ওয়ার্ড আছে, এই শব্দগুলো থাকলে এটা হবে, এই শব্দগুলো থাকলে এটা হবে, এটা কমন পড়ে যায়। তো এরকম কিছু শব্দ আমি একটা লিস্ট আপনাদেরকে যারা পেইড ব্যাচ আছে তাদেরকে দিয়েছিলাম, আমি আপনাকে একটু দেখাই তাও। এই যে এখানে একটু দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই যে কিছু শব্দ আছে, কিছু শব্দ আছে এমন থাকলে বিটুইন, অ্যাডমিন থাকলে কনফারেন্স, এরকম কিছু শব্দের একটা লিস্ট আমরা যদি একটু দেখাই, যে যেমন হচ্ছে আপনার কি বেন টু থাকলে বেন টু ওয়ান, তারপরে তারপরে সি দা ওয়ার্ড থাকলে লুক আপ দা ওয়ার্ড, হ্যাঁ, বা তারপর হচ্ছে টুক বার্ড থাকলে ওয়াজ বার্ড, এইভাবে কিছু শব্দ আছে। এই শব্দগুলো লিস্টেড শব্দ, মোটামুটি 50-100টার মতো আছে। তো এই 100টা শব্দে এই লিস্টেড শব্দগুলো আপনার সেন্টেন্স কারেকশনে, এটা একটা ম্যাটার কমন ফালানোর একটা মানে নিনজা টেকনিক যেটাকে বলে। আরেকটা ব্যাপার যেটা আপনি বুঝে বুঝে বিষয়গুলো পড়েন, মানে সেন্টেন্স কারেকশনের এরিয়াটা হিউজ, তো এই এরিয়াকে এত করে মনে রাখা সম্ভব না। তো এটার জন্য দ্য সামার ভ্যাকেশন হ্যাজ বিগান, এখানে আছে কি দ্য সামার ভ্যাকেশন হ্যাজ বিগান। আচ্ছা আমাকে বলেন কি যে তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটু খেয়াল করেন যে সামার ভ্যাকেশন, হ্যাঁ, সামার ভ্যাকেশনের বিষয়টা আমরা একটু আপনাদেরকে দেখ, যে আমরা যদি এখানে একটু বলি যে গ্রীষ্মকালীন কি, গ্রীষ্মকালীন কি আসবে? ছুটি হবে, হ্যাজ বিগান। হ্যাঁ, আর গ্রীষ্মকালীন ছুটি আছে, এটা কেমন দেখায় না, বা ছুটি, তো এটাকে আপনাকে হয়েছিল, এটাকে আপনি না বলেন ছুটি হবে, গ্রীষ্মকালীন কি ছুটি হবে, তখন এটাকে দিয়ে দেবো উইল বিগান। এরপর দেখেন ডু নট ডেসপায়ার টু পাস। এখন একটু বলেন তো, একটু ভালো করে একটু মন দিয়ে খেয়াল করেন যে এখানে কি বলা আছে, যে ডু নট ডেসপায়ার টু পাস। হ্যাঁ, তো এই টু পাসের জায়গায় দিবেন অফ সাকসেস। এখন আপনার মনে হচ্ছে অফ সাকসেস কেন দেব? আচ্ছা আপনি একটু বলেন তো, যে আপনি পাস করার জন্য হতাশ হবেন না, আপনি পাস করার জন্য হতাশ হবেন না, ব্যাপারটা কেমন শোনা যায় না? ব্যাপারটা এরকম আসবে না, পাস করার বিষয়টা আসবে না, আপনি সফলতার জন্য কি হতাশ হবে না, তো আপনি টু পাসকে অফ সাকসেস দিতে হবে। তারপর মাই ফ্রেন্ড গেভ মি গুড বাই, যে আমার বন্ধু আমাকে কি, এই যে গেভের পরিবর্তে আপনাকে কি দিতে হবে? গেভের পরিবর্তে আমরা বেড দেবো। এগুলোর ব্যাখ্যা আরো অনেক ভাবে দেওয়া যায়, বাট আমি কিছু সিলেক্টেড জায়গাগুলো ধরছি যেন আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারেন। দ্য গার্লস রিজেম্বলস টু হয় না, এখানে আপনাকে দিতে হবে রিজেম্বলস, অনলি রিজেম্বলস, কি হবেন? অনলি রিজেম্বলস। দো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এখন যদিও সে কি ধনী বাট হি ইজ অনেস্ট, এটাকে এভাবে না দিয়ে আপনি এখানে যদি আপনি দেখেন, সরি, দো হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট, এখানে দুইটা ক্লজ মার্কার হিসেবে কাউন্ট হয়েছে, তো এই বাটের আগে একটা কি দিতে হবে? কমা দিতে হবে, ঠিক আছে? তারপরে আমরা যদি পরবর্তীতে দেখাই যে এফ নাম্বার, হি ডিনাইড টু হেল্প মি, এই ডিনাইড টু এর পরিবর্তে আপনি কি লিখতে হবে? রিফিউজ টু। এগুলো প্রত্যেকটাই ওখানে ওই ছকের মধ্যে প্রত্যেকটা জিনিসই পাবেন। তারপরে দেখেন কাট দ্য লাইট, এই কাট থাকলে আপনাকে যে কাজটা করতে হবে, কাট থাকলে যে কাজটা করতে হবে, আমরা যদি একটু দেখি, থ্রো দ্য লাইন, হ্যাঁ,
আচ্ছা, আমি জি নাম্বারটা একটু প্রবলেম আছে, জি নাম্বারটা একটু আপাতত বাদ দিচ্ছে, স্কিপ করি, জি নাম্বারটা একটু স্কিপ করি। তা আমরা পরবর্তীতে যাচ্ছি। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার যদি আমি একটু বলি, 3 নাম্বারের যে বিষয়টা, একটা আসবে কি পোস্টার থাকবে, আর একটা থাকবে কি নোটিশ থাকবে, পোস্টার অথবা নোটিশ। তো আপনার যে কোনো একটা লিখতে, তাহলে এখানে আপনার পোস্টার নোটিশ পড়লে মোটামুটি কমন থেকে যাবে, যে কোনো একটা পারবেন। তবে রিস্ক না নিলে একটু করার জন্য আপনি অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবেন। আমাদের এই যে এগুলোর অটো ফরম্যাট দেওয়া আছে, অটো ফরম্যাটের শীট দিয়েছে, যাদের পর্যাপ্ত সময় নেই, এখন নিজেকে গুছিয়ে নিতে চাচ্ছেন, তারা এইভাবে শর্টকাট, আর যারা ভালো পারেন তারা তো নিজের মতো করে পড়বেন, সবই দেওয়া আছে। তারপর প্যারাগ্রাফ, আমরা 4 নাম্বার দেখছি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মার্ক হচ্ছে 8 মার্ক। এখানে 3টা প্যারাগ্রাফ থাকবে, বাংলাদেশ কালচারে, ভিজিট টু প্লেস, হিস্ট্রি, ইন্টারেস্ট, ফুড অ্যাডাল্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাইস হাইকটাও খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়বেন। তারপরে 5 নাম্বার দেখেন, 5 নাম্বারে আসে হচ্ছে লেটার থাকবে অথবা অ্যাপ্লিকেশন থাকবে, লেটার থাকবে অথবা অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যদি দুইটার যে কোনো একটা পড়েন তাই হয়ে যাবে, রিস্ক নেওয়া লাগবে না। তারপর আছে এসে, এসে যদি পড়েন 3টা আছে, 3টার মধ্যে আপনি যে কোনো একটা, 3টা থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এখন এটাকে যেটা কাজ করবেন, আপনার বেশি সময় থাকলে বা আপনি নিজের মতো করে লিখতে পারলে আপনি এক্সট্রা পড়বেন, ইনফরমেশন গুলো নিয়ে অটো ফরম্যাটের সাথে অ্যাড করে দিতে পারেন, অথবা অটো ফরমেশনটাই শুধু পড়ে যাবেন। অটো ফরমেশন অনেকে বলেন যে মার্ক দিবে কিনা, আসলে আপনার পাস করার জন্য আপনাকে মার্ক দিবে, খাতা ফেলে রেখে আসলে রাখার থেকে পাস করার জন্য আপনাকে মার্ক দেবে। ভালো করতে গেলে অটো ফরম্যাটটা একটু যত পারেন কমাবেন, কিন্তু ওইটা রেখে ওটাকে বেসিক ধরে আপনি আরো কিছু ইনফরমেশন অ্যাড করেন, তাহলে মার্ক ভালো পাবেন। তারপরে দেখেন রিয়ারেন্স, এখন রিয়ারেন্স এর কাজ কি, এটাতে আমরা গ্রামারে চলে আসছি, গ্রামারে প্রত্যেকটা 5 মার্কস। এখন রিয়ারেন্স এর কাজ কি, রিয়ারেন্স এর কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই জিনিসগুলো মাথা ঠিক রাখলে মোটামুটি অ্যান্সার হয়ে যাবে। তো কনসাইন্স বাই উই গাইডেড শুড বি, এখন সাবজেক্ট কি উই, সাবজেক্ট কি উই আছে, তো উইর পরে কি বসে, উই নিলাম, তারপর উইর পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি শুড, হ্যাঁ এখানে আছে শুড বি, শুড বি, তারপর এখানে আছে গাইডেড, শুড বি গাইডেড। এখন আপনি মাথায় রাখবেন শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আমরা শুড প্লাস ভার্বের বেস ফর্ম শুড বি পাইলাম। এখন বি এর পরে আবার কি বসে, ভি3, তাহলে শুড বি গাইডেড, উই শুড বি গাইডেড। তারপরে লাইনটা দেখেন, পরের লাইন আছে এটা বাই প্রিপজিশন, আমরা জানি নাউনের আগে কি বসে, নাউনের আগে প্রিপজিশন বসে, তাহলে হচ্ছে উই শুড বি গাইডেড বাই কনসেন্ট, তাহলে সাবজেক্ট উই, শুড বি গাইড ভার্ব, তারপর প্রিপজিশন, তারপর কি অবজেক্ট। এখন এটাকে কি আপনি আহামরি মুখস্থ করতে যাবেন, এই সময় না, আপনি এই মুহূর্তে হচ্ছে প্রশ্ন থেকে প্রশ্নকে অ্যাপ্লাই করা, প্রশ্ন থেকে প্রশ্নকে শেখা। আপনি রুলস পড়তে গেলে এখন ঝামেলায় পড়ে যাবেন, আর যারা ভালো পারেন, যারা পড়ে আসছেন তারা অ্যান্সার করতে পারেন। তারপর দেখেন অপোজ সাম মে বি ফ্রেন্ডস মাই অফ, এটা কি করবেন। এখন এই বাক্যের মধ্যে দেখেন তো কি আছে, বাক্যের মধ্যে এক্সাক্ট কোনো সাবজেক্ট পাচ্ছে না, তার মানে এটা একটা ফ্রেজের মাধ্যমে চলে আসবে। সাম অফ মাই ফ্রেন্ডস, সাম অফ মাই ফ্রেন্ডস, এটাকে সাবজেক্ট ধরবেন, সাম অফ মাই ফ্রেন্ডস এটাকে সাবজেক্ট, তারপরে কি নিয়ে আসতে হবে, ভার্ব কি মে, মের পরে ভার্বের বেস ফর্ম বসে, মে অপোজ, মে অপোজ, তারপর অবজেক্ট হিসেবে মে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনার প্রথমে সাবজেক্টটা বানাইতেই কষ্ট হবে, সাম অফ মাই ফ্রেন্ডস সাবজেক্ট বানাই ফেলে পরেগুলো অটোমেটিক পাবেন। তারপরে সি নাম্বার দেখেন, অ্যাকশন আওয়ার অ্যাপ্রুভস আর কনসাইন্স, এটা কি করবেন, তা আওয়ার কনসাইন্স আমরা এটাকে সাবজেক্ট ধরবো, তারপরে সাবজেক্টের পরে ভার্ব, তাহলে আমরা কি আওয়ার কনসাইন্স, তারপরে যে ভার্ব, দেখেন আওয়ার কনসাইন্স, তারপরে আমরা যদি একটু খেয়াল করি আওয়ার কনসাইন্স, আরে বাবা, আওয়ার কনসাইন্স, তারপরে ভার্ব, তারপরে কি লিখবেন অবজেক্ট, অবজেক্ট আওয়ার অ্যাকশন, কমপ্লিট। তারপরে ফেয়ারলেসলি ইট উইল বি টু ডু উই ইফ গুড, এখানে অনেক কিছু আছে, আপনি এখন এটাকে কি করবেন। তো আপনি দেখতেছেন ইফ কন্ডিশনাল আছে, ইফ কন্ডিশন আছে, তার মানে হচ্ছে দুইটা ক্লজে বিভক্ত হয়ে যাবে। দুইটা ক্লজ কিভাবে বিভক্ত করবেন, আমরা কন্ডিশন সেন্টেন্সে পড়িয়েছি। তো উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আমাদের কাজ কি, আমাদের প্রথমে এই যে ইফটা মাঝামাঝি নেবেন, ইফটা মাঝামাঝি নিলে সাবজেক্ট ভার্বটা এখন ভাগ করে ফেলি। তো প্রথমে আপনি যেটা করবেন, ইট উইল বি গুড, ইট উইল বি গুড, উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট হয়ে গেল। তারপরের টুকু তো আমরা ইজিলি করতে পারবো। দেখেন এখানে কি আছে, উই ডু ইট, উই ডু ইট, তারপর আমরা দেখতে পাচ্ছি ফেয়ারলেসলি শেষে একটা অ্যাডভার্ব বসাই দিবেন। ই নাম্বার ওয়ান উইল সাইড গট বি দেন আউট, এখানে কি বসাবেন, এখন এটাকে যেটা হচ্ছে দেনটা সবসময় শুরুর দিকে বসাবেন, দেন তারপর গট উইল বি ওয়ান আউট সাইড শেষে দিলেও কোনো প্রবলেম নাই। তাহলে গট উইল বি মানে ভার্বের বেস ফর্ম, তারপরে ওয়ান প্রিপজিশন, তারপর বাকি অংশ বসাই দিবেন। এরপরে দেখেন এ গেভ ক্যান ইউ মি পেন, তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রশ্নবোধক বাক্যের মতো আসবে, তাহলে আমরা বলতে পারি ক্যান ইউ সাবজেক্ট,
অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর বাক্যাংশ মি এ পেন, এগুলো আপনারা যে ফ্রেমিং কোশ্চেনে পাবেন। দ্যাট ওম্যান ইজ ডু হু নো ইউ, এটা কি আমরা কি করব? এখানে দেখেন হু আছে, ক্লজ মার্ক আছে, হু হুইজ, এগুলো যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে দুইটা বাক্যে আসবে। তাহলে প্রথমে ইন্টারোগেটিভ করবেন, ডু ইউ নো, ডু ইউ নো, হ্যাঁ। এরপরে বাকি অংশটি কি, হু দ্যাট ওম্যান ইজ। এখন এটাকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু কয়টা প্র্যাকটিস করলে আপনার ব্রেন শার্প হবে, আপনার ব্রেনে বুঝতে সক্ষম হবে। ফ্রেমিং কোশ্চেন, ফ্রেমিং কোশ্চেন অনেক পড়িয়েছি, আমি আপনাদের একটু অ্যান্সার নেব। ফ্রেমিং কোশ্চেন যারা পারেন এই 7টা অ্যান্সার করবেন। ফ্রেমিং কোশ্চেন একদম ইজিতেই পাস পাওয়া সম্ভব, যারা পারবেন এগুলো প্রত্যেকটা অ্যান্সার করবেন। আর যারা একদমই নতুন তারা এটাকে ট্রায়াল দিবেন, প্রত্যেকেই ট্রায়াল দিবেন, প্রত্যেকেই ট্রায়াল দিবেন এটাকে। প্রত্যেকেই এটা লিখবেন। 8 নম্বর প্রশ্ন, এটা এটা আসলে নতুন করে বলার কিছু না, আমি খুব ভালো মতো ফ্রি পেইড সব পড়িয়েছি। কারণ ফ্রেমিং কোশ্চেনে ফুল মার্কস পাওয়া যায়, ফুল মার্কস পাওয়া সম্ভব 9টা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, আর প্যাটার্নটা শিখলে ফুল মার্কস এখানে পাওয়া সম্ভব। তো এটা একটু প্রত্যেকে অ্যান্সার করুন। প্রত্যেকে এটা আনসার করেন, প্রত্যেকেই। প্রত্যেকে ফ্রেমিং কোশ্চেন 7টা প্রশ্ন উত্তর করুন, হ্যাঁ। সকলেই একটা একটা করে অ্যান্সার না করে 7টা প্রশ্ন একসাথে অ্যান্সার করে।
আর যারা, আবারও বলছি, যারা আপনারা প্রায় 70+ স্টুডেন্ট ছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, অন্তত একটা আপনার এক্সাম হলে গিয়ে আপনি বুঝতে পারবেন এই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার বেনিফিটটা। আপনি হয়তোবা আপাত দৃষ্টিতে আপনার বেসিক দুর্বল থাকলে সেটা পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত থাকলে আপনি বেনিফিটটা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা 8 নম্বর প্রশ্নটা একটু দেখাই আপনাদেরকে। এখন 8 নম্বরের ক্ষেত্রে আপনারা কি করবেন, হ্যাঁ একটু দেখেন। এখানে আমরা যদি বলি ফ্রেমিং কোয়েশ্চেনের ক্ষেত্রে, দেখেন আই হ্যাড বিন ইন ইংল্যান্ড ফর 5 ইয়ার্স। আমি যদি আপনাকে বলি ফর 5 ইয়ার্স, মানে আপনি আগে পুরো বাক্যটার অর্থ বোঝার চেষ্টা করবেন। এখানে কি বলছে, আই হ্যাড বিন ইংল্যান্ড ফর 5 ইয়ার্স, আমি কি করি, আমি গত 5 বছর ধরে বা আমি গত 3 বছর ধরে কি ইংল্যান্ডে ছিলাম, তাই না? তো এখন বিষয়টা এখানে যদি আমি আপনাকে একটু দেখাই তাহলে একটু বুঝতে পারবেন যে এখানে কি বলছে, যে এখানে আপনারা খুব ভালো মতো দেখতে পাচ্ছেন যে আমি 5 বছর কোথায় ছিলাম, ইংল্যান্ডে ছিলাম, তাই না? তো 5 বছর যেহেতু ইংল্যান্ডে ছিলাম, তাহলে একটু খেয়াল করেন, আপনাকে প্রশ্ন করা হলো, এখানে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা এই যে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আপনি কোথায় ছিলেন, এটা একভাবে প্রশ্ন করা যায় মানে হায়ার দ্বারা, আর একটা হচ্ছে আপনি মানে কতদিন ইংল্যান্ডে ছিলেন, এই যে হাউ লং দ্বারা একটা প্রশ্ন করা যায়। তো দুইটা প্রশ্ন আপনারা, হাউ লং অনেক সময় কনসেপ্ট ভুল হয়ে যেতে পারে, মানে ভুল হতে পারে, আপনার হয়তো বা জানা থাকে না। একটু ইজি ওয়েস্ট যদি চিন্তা করি তাহলে আমরা হায়ার দ্বারা প্রশ্ন করতে পারি। তো আপনাকে যে কাজটা করতে হবে, আমরা বলছিলাম কি হায়ার দ্বারা প্রশ্ন করছে কি ইংল্যান্ড কোথায়, তাহলে আমরা হায়ার প্রশ্ন করলাম। হায়ার পরে যে কাজটা করবেন, এখানে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে নিয়ে আসবেন, আর অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে, হ্যাড আছে, তাহলে আপনার অক্সিলিয়ারি ভার্ব হ্যাড নিয়ে আসবেন, তাই না? তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপর হ্যাড নিয়ে আসলেন। এরপরে কি করবেন, এরপরে আপনার যে কাজটা, তারপরে কাজ হচ্ছে কি, আমরা জানি আই থাকলে প্রশ্ন করার সময় ইউ হয়ে যায়, তাহলে আই থাকলে প্রশ্ন করার সময় কি হয়ে যায়, ইউ। তাহলে আপনার এইটুক শুধু কাজ, প্রথমে হচ্ছে আপনার ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আসলেন, অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু ডিড ডাজ, এটা কাজ, আর সাবজেক্ট নিয়ে আসবেন। এই তিনটা কাজ নেওয়ার পরে আর এখানে কোনো কাজ নাই। তাহলে বাকি অংশ কি আছে, বিন ইন ফর 5 ইয়ার্স, তাই না? এখানে কি ছিল, বিন ইন ফর 5 ইয়ার্স। এখানে আমরা কথায় বললে যে ইংল্যান্ডটা ইন এর সাথেই প্রিপজিশনটা কাউন্ট করব। তাহলে আমরা কি বাকি রইল কি, বিন ফর 5 ইয়ার্স। তাহলে आंसर কি করবেন, বিন ফর 5 ইয়ার্স, শেষে এটা কি দিবেন, প্রশ্নবোধক। প্রশ্নবোধক না দিলে কিন্তু आंसर ভুল। তার মানে আপনার এখানে কাজ হলো হোয়ার ডিড ইউ, সাবজেক্ট ভার্বটা যদি আপনি কাউন্ট করতে পারেন, সাবজেক্ট ভার্ব যদি আপনি কাউন্ট করতে পারেন, তাহলে বাকি অংশটা অটোমেটিক তৈরি হয়ে আসলো। এভাবে আপনি দিতে পারেন যদি কোথায় দ্বারা প্রশ্ন করেন। এখন আপনি বললেন যে ভাইয়া আমি কোথায় দ্বারা প্রশ্ন করব না, আমি ওখানে কতদিন ছিল এটা দ্বারা প্রশ্ন করব, কারণ আপনার উত্তর যা চাওয়াবে ওইটার পরিবর্তে ডাব্লিউএইচ কোশ্চেন, এই উত্তরটা লেখা যাবে না, শুধু ওইটার পরিবর্তে ডাব্লিউএইচ কোশ্চেন লিখবেন। তাহলে দেখেন ফর 5 ইয়ার্স, তাহলে आंसर কি হবে, ফর 5 ইয়ার্স কত বছর, হাউ লং, এই যে কতদিন কত বছর এগুলো যদি বলেন হাউ লং দিবেন, কি দিবেন, হাউ লং। তারপর বাকি অংশ যা আছে তাই। তাহলে আপনি কি করবেন, এই যে হ্যাডটা নিয়ে আসবেন, হাউ লং হ্যাড, আই সাবজেক্ট হয়ে যাবে ইউ, হ্যাড লং হ্যাড ইউ, তারপরে বাকি অংশ কি থাকবে, বিন ইন ইংল্যান্ড, বাকি অংশ কি দিবেন, বিন ইন ইংল্যান্ড। অর্থাৎ একটা প্রশ্ন অনেক ভাবে করা যায়, আপনি যেভাবে করেন অ্যানসারটা রাইট। আচ্ছা, এটা যদি করতে পারেন তাহলে বি এর অ্যানসারটা আপনারা করেন তো দেখি। বি এর অ্যানসারটা, শি হ্যাজ বিন ওয়েটিং ফর 3 আওয়ার। বি নাম্বার প্রশ্ন, এক যদি পারেন বি নাম্বার প্রশ্নের অ্যানসারটা করেন, যারা এতক্ষণ অ্যানসার করেন নাই বা ভুল করছেন তারা প্রত্যেকে সঠিক অ্যানসারটা করেন। এ নাম্বারে অ্যানসার, বি নাম্বারে অ্যানসারটা অনেকটা হুবহু অ্যানসার করা যায়, একদম হুবহু অ্যানসারটা করা যায়, এ নাম্বার এবং বি নাম্বারটা।
এ নাম্বার এবং বি নাম্বারটা হুবহু অ্যান্সার করা যায়। ইশরাত জাহান মিম, খুব সুন্দর একটা নাম, ওকে তিনি কমেন্ট করেছেন। বি নাম্বারটা কই, বি নাম্বারটা পাচ্ছি না। তারপরে 2 নাম্বার এই ফারিয়া সরকার লিখছে হাউ লং শি বিন ওয়েটিং ফর। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন। তাহলে দেখেন 2 এর আনসারটা কি হবে? 2 এর আনসারটা আমরা বলতে পারি কি হাউ লং হ্যাজ শি বিন ওয়েটিং। হ্যাঁ, শুধু এই যে ফর 3 আওয়ার এটাকে হাউ লং দ্বারা প্রশ্ন করুন, বাকি অংশ যা আছে সেম। এখন শি হ্যাজ বিন ওয়েটিং ফর 3 আওয়ার। এখন এই প্রশ্নটা আমরা কি বলতে পারি? সে কি করেছে? আমরা এখানে দেখতে পাচ্ছি সে 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে, তাই না? তো বি নাম্বার গেল। সি নাম্বার দ্য লিবারেশন অফ বাংলাদেশ টুক প্লেস ইন 1971। কত সালে? কত সালে বলেন? কত সালে? 1971 সালে। কত সালে? 1971 সালে। এখন এই জায়গাটা দেখেন দুই ভাবে आंसर করতে পারবেন। কি বললাম? দুই ভাবে आंसर করতে পারবেন। আমরা যদি একটু দেখাই, দেখেন 2 নাম্বার আমরা যদি দেখি দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ টুক প্লেস ইন 1971, 1971 সালে কথা বলছে, তাই না? তো এখন এই জায়গাটা আপনার কি হবে, তাই না? তো আমরা এখানে যদি বলি যে দ্য লিবারেশন অফ বাংলাদেশ কত সালে, কত সালে, এটা হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারি, তাহলে আমাকে কি নিয়ে আসতে হবে? হোয়েন নিয়ে আসলাম। এরপর দেখেন দ্য লিবারেশন অফ বাংলাদেশ টুক প্লেস, এখানে ভার্ব হচ্ছে টুক প্লেস, এখানে কি অক্সিলারি ভার্ব আছে? এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই ভাই, অক্সিলারি ভার্ব নাই, তার মানে আপনাকে ডিড নিয়ে আসতে হবে। তাহলে তাহলে টুক হচ্ছে পাস্ট টেন্স, টেক হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে টুকের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? ডিড নিয়ে আসবো, ঠিক আছে? টুকের পরিবর্তে কি নিয়ে আসবো? ডিড নিয়ে আসবো। হোয়েন, ডিড, তারপরে বাকি অংশ যা আছে বসাই দিবেন। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ প্লেস, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ প্লেস, মানে এই যে দ্য লিবারেশন বাংলাদেশ, এখন প্লেস দ্য লিবারেশন অফ বাংলাদেশ এতটুকু পর্যন্ত বসাই দিবেন। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া আপনি একটু আগেই তো বললেন যে এখানে, কিন্তু এই যে টুকটা এখানে আবার টেক হয়ে গেল কেন? টুকটা এখানে টেক হয়ে গেল, আপনার মনে প্রশ্ন আসতেই পারে। কারণ হচ্ছে আপনি এই যে ডিড শুরুর দিকে ডিড নিয়ে ফেলছেন, পাস্ট তো শুরুর দিকে বলে দিয়েছেন, তাহলে পরে প্রেজেন্ট ফর্মটা বলবেন, অলওয়েজ প্রেজেন্ট ফর্ম। এখন আরেকটা প্রশ্ন যদি করেন যে কি হয়েছিল 1971 সালে, কি হয়েছিল, এটা একটা প্রশ্ন আপনি হোয়েন দ্বারা করলেন। কি হয়েছিল? তার মধ্যে দ্য লিবারেশন অর অফ বাংলাদেশ, দ্য লিবারেশন অর অফ কি বাংলাদেশ, আমরা বলতে পারি যে কি হয়েছিল? দ্য লিবারেশন অর অফ বাংলাদেশ বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তাহলে এখন কোশ্চেন কি হয়েছিল? জাস্ট এই হোয়াট বসাবেন, জাস্ট কি বসাবেন? হোয়াট বসাবেন, আর পরে আছে কি টুক প্লেস ইন 1971, টুক প্লেস ইন 1971। তার মানে বোঝা শেখেন যদি হোয়াট দ্বারা প্রশ্ন করেন आंसर রাইট, হোয়েন দ্বারা প্রশ্ন করেন आंसर রাইট, যে যেটা आंसर করছেন তার সেই হিসেবে রাইট, কিন্তু এই যে প্রশ্নবাচক না দিলে কিন্তু आंसर ভুল। 3 নাম্বার হি ইজ এ টিচার, টিচার আমরা বলতে পারি হি ইজ এ টিচার, কে টিচার? আমরা যদি প্রশ্ন করি কে টিচার, হি, তার মানে বলতে পারি হু ইজ এ টিচার, হি এর পরিবর্তে হু বসাই দিবেন, বাকি যা আছে সেম। এখন আমরা যদি বলি সে কি, সে কি, আমরা যদি টিচারকে প্রশ্ন করি তাহলে আমরা এখানে বলতে পারি হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি, তাহলে কি বলতে পারি? এই আমরা বলতে পারি হোয়াট ইজ শি, হোয়াট ইজ শি, এটা দ্বারাও প্রশ্ন করতে পারি। তো আপনার যারা কঠিন মনে হবে হোয়াট দ্বারা প্রশ্ন এখানে করার কোনো দরকার নাই, জটিল কোনো করার দরকার নেই, হুটা ইউজ করবেন। হুটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট অ্যান্সার, মানে এর থেকে আর সহজ অ্যান্সার করা যায় না, তো আপনারা হি ইউজ করবেন। তারপর দেখেন এরপর আমরা বলছি আই ওয়ান্ট টু নিউ মার্কেট টু বাই এ বুক, যে আমি কেন কেন মার্কেটে গিয়েছিলাম বলেন? টু বাই এ বুক, মার্কেট করার জন্য বা বই কেনার জন্য, তাই না? তাহলে আমরা বলতে পারি কি এখানে দেখেন এই যে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স, তার মানে কি এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি নিতে? হোয়াই ডিড ইউ গো মার্কেট। হ্যাঁ, বা আপনি আবার যদি প্রশ্ন করেন যে ভাইয়া আমি এটা দিব না, আপনার মনে প্রশ্ন আসতেই পারে, একটু দেখেন আপনার মনে এটা আসলো যে আমি এটা দিব না, আমি আরেকটা বিকল্প আনসার দিব। তাহলে আপনি কি করবেন যে আই ওয়েন্ট টু মার্কেট, সে কোথায় গিয়েছিল? আমরা বলতে পারি কি টু মার্কেট, মার্কেটে গিয়েছিল। হ্যাঁ, তো মার্কেটকে প্রশ্ন করলে আপনি হোয়ার দ্বারা প্রশ্ন করবেন, আর যা আছে বাকি সেম। কেন দ্বারা প্রশ্ন করলে হোয়াই দ্বারা প্রশ্ন করবেন, বাকি যা আছে সেম। তারপর আই এম ফাইন, তার আমরা বলতে পারি এটা তো সহজ, হাউ আর ইউ, এটাও কিন্তু আমরা বলতে পারি হাউ আর ইউ, এটা নিয়ে আর কোনো কথা নেই যে কিভাবে বা কেমন এই টাইপের প্রশ্ন করলে হাউ দ্বারা প্রশ্ন করে। তো এই হচ্ছে আমাদের ফ্রেমিং কোশ্চেন। ফ্রেমিং কোশ্চেনটা একটু দেখবেন, এখানে নিয়ে কাজ নাই। এরপর আসে আর্টিকেল। এখন আর্টিকেল আনসারটা কিভাবে করবেন? তো আর্টিকেলের পাঁচটাই থাকে, এটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছুই নাই। তারপর আমি একটু বলি যে আমরা যদি একটু দেখাই যে দেখেন ড্যাশ অফিসিয়াস বা অফিসিয়াল, হ্যাঁ এটা এমনটা হতে পারে অফিসিয়াল। তো এখন
এখন বিষয়টা হচ্ছে আপনি কি বসাবেন। আমরা জানি আর্টিকেল 3টা, এ এন্ড দা। আপনি যদি নাও বোঝেন, আপনি যদি নাও পারেন অ্যান্সার করে আসবেন, এ এন্ড দার মতো 3টা একটা হবে। তাই একটু বোঝাই। অফিসিয়াল, অ্যান অফিসিয়াল ম্যান ইজ বলছে আনডিজারেবল পারসন। এখন তো কিছু বোঝার দরকার আছে। অফিসিয়াল কি? অফিসিয়ালটা হচ্ছে আমরা এখানে বলতে পারি ওটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকলে অ্যান, তাহলে এই নাম্বার অ্যান। ডি নাম্বার আনা বলছে আনডিজারেবল। এখন ইউ ইউ আন আন সরিয়া, সরিয়ার মতো উচ্চারণ আসলে কি হয়? অ্যান বসে। ওকে, তারপরে সি নাম্বার হচ্ছে অফিস। সি নাম্বার কি বলবে? অফিস। তো এখন মনে রাখবেন এখানে ইন কিন্তু প্রিপজিশন আছে, ইন প্রিপজিশন ডিটারমিনার আছে, এই জন্য কি বলবে? দা অফিস। তাই অ্যান্সার কি হবে? দা। তাহলে আমরা কি বলছি? ইন প্রিপজিশন আর প্রিপজিশন হিসেবে আছে, তো প্রিপজিশনের পরে ডিটারমিন হিসেবে দা বসে, মানে আর্টিকেল। এরপর ডি নাম্বার ড্যাশ অফিসিয়াল কনসিডার হিজ প্রেজেন্স। এখন এই ডি নাম্বারে অ্যান দিবেন ভাওয়েল হিসেবে, আর দা অ্যান বা দা দুইটাই রাইট, অ্যান বা দা দুইটাই রাইট। আর ই নাম্বার যদি বলি অ্যাজ অমিনিয়াস প্রেজেন্স। এখন অমিনিয়াস এটা ওটা হচ্ছে কি ভাওয়েল, তার মানে অ্যান হবে। তো যারা যেটা দেন অ্যান্সারটা রাইট, 9 নাম্বারটা মিলাই নেবেন। আপনাদের প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার আমি দিয়ে দিব। 10 নাম্বার প্রশ্নটা, 10 নাম্বার প্রশ্নটা আপনাদের কাছ থেকে অ্যান্সার নিব। 10 নাম্বার প্রশ্ন আপনাদের কাছ থেকে অ্যান্সার নিব। 10 নাম্বার এখানে 7টা প্রশ্ন আছে, এ বি সি ডি। এই 10 নাম্বার আপনারা অ্যান্সার করবেন, প্রত্যেকে অ্যান্সার করবেন। 10 নাম্বার প্রত্যেকে অ্যান্সার করবেন। হ্যাঁ, এটা যেহেতু একটু সহজ আছে, প্রত্যেকে অ্যান্সার করবেন, মানে সহজ বলতে আপনারা অ্যান্সার করতে পারবেন, আমি আশাবাদী। তারপরে হচ্ছে হবে পানিশ। আচ্ছা, এটার প্রত্যেকে অ্যান্সার করেন, প্রত্যেকে অ্যান্সার করেন, আপনাদের অ্যান্সার গুলো দেখবো। যারা আজকে ক্লাসে যুক্ত আছেন, শুরুতে যুক্ত হলে শেষ পর্যন্ত থাকেন, শুরুতে যুক্ত হলে একদম শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো একটা ফিডব্যাক পাবেন। ঠিক আছে, এখন এই আপনাদের ইয়েটা করেন। হ্যাঁ, প্রত্যেকে অ্যান্সার করেন। এটা কি বলে? আর্টিকেল। এটা হচ্ছে সরি রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, 10 নম্বরটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। প্রত্যেকে আনসার করেন একটু কষ্ট করে। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা একটু খেয়াল করব, মোস্ট অফেন। হ্যাঁ, যেখানে দেখতেছেন অফেন, অফেন থাকলে আমরা জানি অফেন থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট। হ্যাঁ, অফেন থাকলে কি হয়? প্রেজেন্ট হয়। আমরা একটু আসি, তো অফেন থাকলে আমাদের এখানে দেখতে পাচ্ছি, দেখেন অফেন, অফেন বলতে কি? অফেন থাকলে প্রেজেন্ট হয়, ভার্বের সাথে এস বাই এস, তাই জন্য কি হবে? অকারের সাথে অকার্স হবে, অকারের সাথে কি হবে? অকার্স। বি নাম্বার দেখেন, ইন প্রপোর্শন, প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত, টু আওয়ার পপুলেশন রোডস নট ইনক্রিজ। ওকে, বলছে আমাদের জনসংখ্যার যে পরিমাণ, কিন্তু রাস্তা কিন্তু সে পরিমাণ বাড়ে নাই।
এটা কি বর্তমান রিসেন্ট কোনো ঘটনাই তো, যে আমাদের বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা ওই পরিমাণ কি রাস্তা বাড়ছে, বাড়ে নাই? তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, প্রেজেন্ট মানে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। এই রোডস যেহেতু প্লুরাল এজন্য কি হবে, আর ক্রিজিং। এখানে কি হবে, আর ক্রিজিং। এখন প্রশ্ন হচ্ছে ব্র্যাকেটে নট ছিল এইজন্য আর নট ক্রিজিং, তাহলে কি হবে, আর নট ক্রিজিং। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে যে পরিমাণ জনসংখ্যা বাড়ছেন ওই পরিমাণ কি রাস্তা বাড়ে না, এইজন্য আর নট ইনক্রিজিং। তারপর দেয়ার আর মেনি বলছে আনলাইসেন্সড ভেহিকলস হুইচ শুড ব্রিং আন্ডার কন্ট্রোল। অর্থাৎ আমাদের বাংলাদেশে বা আমাদের প্রেক্ষাপটে অনেক কি আছে যে লাইসেন্সবিহীন কি আছে, লাইসেন্সবিহীন আমাদের কি আছে, লাইসেন্সবিহীন বিভিন্ন ধরনের যানবাহন আছে। তো এগুলোকে কি করতে হবে, কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তাই না? তো কন্ট্রোলে নিয়ে আসতে গেলে কি ওই যানবাহন কি নিজে নিজে কন্ট্রোল আসবে না, মানুষ কন্ট্রোল করবে, অন্যজন কন্ট্রোল করবে। তো এই জন্য এটা কি হবে, এটা হচ্ছে কি বি প্লাস ভি থ্রি বলবে, বি ব্রড, কি বলবে, বি ব্রড। ব্রিং এর ইয়ে হচ্ছে ভিতরে হচ্ছে ব্রড। ওকে, তারপর আসি ডি নাম্বার বলছে দ্য ড্রাইভার্স আর নট টু, টু এর পরে ভার্বের বেসফর্ম বসে, টু এর পরে কি বসে, ভার্বের বেসফর্ম, এই জন্য অবই বলবে। ইররেসপন্সিবল ড্রাইভার্স পানিশ স্ট্রিক্টলি। দেখেন যে যারা ইররেসপন্সিবল, হ্যাঁ, যারা ইররেসপন্সিবল ড্রাইভার তাদেরকে কি করা উচিত, পানিশ করা উচিত। এখন যারা ইররেসপন্সিবল তারা কি নিজে নিজে পানিশ নেবে না, অন্যকে নিয়ে পানিশ নেবে, এই জন্য শুড বি পানিশড, শুড বি পানিশড। আর আই উইশ এর পরে আপনারা কি দিতে পারেন, উইশ থাকলে যেহেতু মিট আছে হয় পাস্ট টেন্স মেড দিতে হবে, অথবা আপনি কুড মিট দিবেন, কি দিবেন, কুড মিট। যেটা অ্যান্সার দেন সেটাই রাইট, কুড মিট দিলে যেটা অ্যান্সার দিবেন সেটাই রাইট। তাহলে অকার্স আর নট ইনক্রিজিং, বি ব্রট, অবে, শুড বি পানিশড, মেড বা কুড মিট, হ্যাঁ, এটাগুলো একটু দিয়ে দিবেন। এখন আসি পাংচুয়েশন মার্ক। এখন এই পাংচুয়েশনের ক্ষেত্রে আমি আপনাকে একটু দেখাই, একটু দেখেন পাংচুয়েশনের ক্ষেত্রে আপনি কি করবেন, তাই না? দেখেন এখানে পাংচুয়েশনের ক্ষেত্রে আপনার দাড়ি কমা সেমিকলন এটা দিবেন, আর পাশাপাশি কি করবেন, কোথায় বড় হাতের হবে এটা দিবেন। তো আপনি পাংচুয়েশন লেখার ক্ষেত্রে মাথায় রাখবেন আগে পাংচুয়েশনটা কিভাবে আছে, বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্ট ইনডিরেক্ট মানে ন্যারেশন স্টাইলে থাকে, ন্যারেশনের স্টাইলে থাকে। তো এখন এই ক্ষেত্রে আপনি অ্যান্সার কোনটা দিবেন, তাই না? তো এই ক্ষেত্রে মাথায় রাখবেন, প্রথমে পড়বেন করিম আস্কড দ্য ম্যান হোয়াই শি ওয়াজ ক্রাইং, হি अगेन আস্কড, এই যে এখানে দেখার চিন্তা করেন, দেন আস্কড, তারপরে দেন ডাব্লিউএস হোয়াই, তারপরে দেন अगेन আস্কড, তারপরে দেখেন আপনারা দ্যাট, এগুলো একটু খেয়াল করবেন, এই শব্দগুলো একটু দেখলে বুঝতে পারবেন ইনডিরেক্টে আছে, আর এগুলো না থাকলে বুঝবেন ডিরেক্ট, সেইড দ্যাট। তারপরে আর কিছু আছে, তো এই যে আস্কড, হোয়াই, अगेन আস্কড, দ্যাট, সেইড দ্যাট, এই শব্দগুলো যদি থাকে, প্রেড, উইশড, এই শব্দগুলো থাকলে আপনি কি ইনডিরেক্টে আছে, তার মানে এখানে ওই যে ইনভার্টেড কমাটা আসবে না। তো কিভাবে করবেন আপনি দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, দেখেন করিম, হ্যাঁ, করিম, করিম বড় হাতের, তাহলে আমরা লিখবো কি করিম বড় হাতের, করিম আস্কড দ্য ম্যান হোয়াই শি ওয়াজ ক্রাইং, যে ক্রাইং এর শেষে একটা ফুল স্টপ দিবেন, ক্রাইং এর শেষে কি দিবেন, এটা ফুল স্টপ। এরপর প্রথম অক্ষর বড় হাতের, তাহলে হি, এই যে হি अगेन আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু হার দ্য ম্যান, টু হার এতটুকু পর্যন্ত ফুল স্টপ, টু হার পর্যন্ত ফুল স্টপ, তাহলে যে এখানে ফুল স্টপ দিলেন, কাজ শেষ। তারপরে যে দ্য ম্যান থেকে আবার বড় হাতের আসবে, তাহলে দ্য ম্যান রিপ্লাইড দ্যাট শি ওয়াজ দ্য ওয়াইফ অফ এ ফার্মার, যে ফার্মার পরে একটা ফুল স্টপ দিবেন, কাজ শেষ। এরপর আবার হি অলসো সেড দ্যাট, আবার প্রথম অক্ষর বড় হাতে, তাহলে আমরা দেব হি, তারপর হি অলসো সেড দ্যাট দে হ্যাড ল্যান্ড অন দ্য আদার সাইড অফ সোনাপুর, এই সোনাপুর একটা গ্রামের নাম, এই জন্য বড় হাতের এস দিতে হবে, বাট দে লস্ট ইট সেটা ফুল স্টপ দেন। তো এরকম যদি প্যাসেজ আসে, আবার বলছি এরকম প্যাসেজ আসলে আপনি 100% মার্কস করতে পারবেন, এরকম প্যাসেজ আসলে আপনার কোনো নিঃসন্দেহে অ্যান্সার করতে পারবেন। আস্কড, হোয়াই, अगेन আস্কড, দ্যাট, সেড দ্যাট, হ্যাঁ, তারপর ইফ, এই শব্দগুলো থাকলে আপনি খুব নিঃসন্দেহে চোখ বন্ধ করবেন, এই প্যাটার্নটা এরকম বলবে। আর আগে বিগত মডেল টেস্টে দেখাইছি বা বিগত যেগুলো প্র্যাকটিস করাইছি ওগুলো বুঝছেন, ইনভার্টেড কমা কিভাবে আসবে সেগুলো একটু অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এখন আসি 12 নম্বর। এখন এই 12 নম্বরের ক্ষেত্রে একটা প্যারা আছে, একটু খেয়াল করেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এইটার ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করব। এখানে বাক্যটা দেখেন তো, চেঞ্জ দ্য ওয়ার্ডস ডিরেক্টেড, কি বলছে, চেঞ্জ দ্য ওয়ার্ড, এখানে দেখেন
চেঞ্জ দ্য ওয়ার্ড ডিরেক্টেড এন্ড মেক ওর ওন সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের যে ওয়ার্ডটা চেঞ্জ করবেন ওইটা দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। তো আমরা একটু আসি ওয়াটার। এই ওয়াটার, যে এখানে দেখেন শব্দ আছে ওয়াটার ভার্ব, নেগলেক্ট অ্যাডজেক্টিভ, বিউটিফুল ভার্ব, উইজডম অ্যাডভার্ব, অ্যাডিক্টেড নাউন, ডিফার অ্যাডজেক্টিভ, বেসিক অ্যাডভার্ব, অর্থাৎ ব্র্যাকেটে যেটা দেওয়া আছে আপনাকে ওইটাতে রূপান্তরিত করতে হবে, ওইটাতে রূপান্তরিত করতে হবে। ওকে, তো ওইটা রূপান্তরিত ক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখছি ওয়াটার, ওয়াটার আমরা যে ভি দ্বারা কিন্তু ভার্ব বোঝাই, ভি দ্বারা কি বোঝায় ভার্ব, তো ওয়াটারের ভার্ব হচ্ছে ওয়াটারি, ওয়াটারের ভার্ব কি ওয়াটার। এখন এটাকে বাক্য তৈরি করতে হবে, তাহলে আমরা বলতে পারি হি ইজ ওয়াটারিং দ্য প্লান্টস। এখন এখানে আপনি মনে করতে পারেন আইএনজি নিয়ে আসছি কেন, কারণ এটা একটা কন্টিনিউয়াস টেন্সে করেছি, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস টেন্সে করানো হয়েছে। তো আমরা এখানে যদি আপনাকে একটু বলি তাহলে একটু বুঝতে পারবেন। দেখেন এই জায়গাটা কিন্তু আপনার কাছে তিনি গাছপালায় কি দিচ্ছেন, জল দিচ্ছেন, তিনি গাছপালায় কি জল দিচ্ছেন, ওয়াটারিং। নেগলেক্ট, এই নেগলেক্ট কে অ্যাডজেক্টিভ করতে গেলে নেগলেক্টেড, আমরা জানি নেগলেক্ট কে ভিতরি করলে নেগলেক্টেড হয়ে যায় অ্যাডজেক্টিভ। তো নেগলেক্ট মানে কি অবহেলা, তো আমরা বলতে পারি হি লিডস এ নেগলেক্টেড লাইফ, সে কি করে, তিনি অবহেলিত জীবন যাপন করেন। তাহলে দেখেন এই যে ওয়াটার দিয়ে ভার্ব করছেন, এই যে নেগলেক্টেড আছে এটাকে দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স মেক করেছি, ঠিক আছে। তারপর বিউটিফুল, বিউটিফুল মানে কি সুন্দর, হ্যাঁ, তো এটাকে ভার্ব করতে বলছে, তাহলে বিউটিফাই, এফওয়াই যুক্ত। আমরা কিন্তু আপনাদেরকে পড়িয়েছিলাম যে অ্যাডজেক্টিভ কিভাবে চিনবেন, আউসটিভ, ফুলনেস, অ্যাবল, ভার্ব কিভাবে চিনবেন, এফওয়াই দ্বারা থাকলে এটা কি ভার্ব হয়। তারপরে দেখেন হি ওয়াজ বিউটিফাই হিজ রুম, এই যে বিউটিফাই, খালি সাবজেক্ট ভার্ব ঠিক রাখবেন, সাবজেক্ট ভার্ব ঠিক রাখলে তিনি আপনি অ্যানসার করতে পারবেন যে হি হ্যাজ টু বিউটিফাই হিজ সান। তারপরে দেখেন উইজডম, উইজডমের অ্যাডভার্ব কি ওয়াইজলি, ঠিক আছে, উইজডমের অ্যাডভার্ব কি, উইজডম একটা অ্যাডজেক্টিভ, সরি নাউন। তো এটাকে এলওয়াই দ্বারা যুক্ত করলে আমরা কি করতে পারি, এটাকে আমরা এলওয়াই দ্বারা যুক্ত করলে অ্যাডভার্ব করতে পারি, তাহলে হি ওয়াজ এভরিথিং ওয়াইজলি, অ্যাডভার্ব। তাহলে এটার অর্থটা হচ্ছে কি যে তিনি বিজ্ঞতার সাথে সবকিছু পালন করছেন। অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড এর নাউন, এনতে নাউন চেয়েছে, তাহলে অ্যাডিকশন নাউন, তাহলে হি হ্যাজ স্ট্রং অ্যাডিকশন টু স্মোকিং। ডিফার, ডিফারেন্ট, বেসিক, বেসিকলি। তো আপনি শুধুমাত্র এগুলো যদি সাবজেক্ট মেক করতে পারেন, সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রেখে ভার্বটা ঠিক রেখে করতে পারেন ভালো, আর না পারলে নিজের মতো করে অন্তত সাবজেক্ট ভার্ব ঠিক রেখে নিজের মতো লিখে আসবেন, ফাঁকা রাখে আসবেন। তারপর এটা হচ্ছে অ্যান্টোনিম, এখানে দেখেন গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, মেক ইউর ওন সেন্টেন্স দোজ অ্যান্টোনিমস। এটাতে দেখেন কিছু শব্দ আছে, এই শব্দগুলো অ্যান্টোনিম করতে হবে, যেমন ইররিলেভেন্ট প্রাসঙ্গিক, রিলেভেন্ট, সরি ইররিলেভেন্ট হচ্ছে অপ্রাসঙ্গিক, রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, অ্যান্টোনিম করবেন। তারপর এখানে আমরা যদি দেখি তারপর এটা দেখেন পরবর্তীতে আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে একটু বুঝতে পারবেন যে এখানে কি বলা আছে। দেখেন এখানে আমরা যদি বলি, এখানে দেখেন পরেটা দেখেন ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি, তাহলে হচ্ছে অকুপেট মানে হচ্ছে দখল করা। তারপরে দেখেন সিম্প্যাথি, সিম্প্যাথি মানে হচ্ছে অ্যান্টোনিম, পুরোটাই সবগুলো অ্যান্টোনিম করতে হবে। সিম্প্যাথি সহানুভূতি, ক্রুয়েলটি মানে নিষ্ঠুর, তারপর হচ্ছে ম্যাগনিফিকেন্ট, এটা মানে হচ্ছে কি আমরা জানি মহৎ, তাহলে সিম্পল মানে সাধারণ। তারপর অ্যাপ্রিশিয়েট প্রশংসা করা, তারপর হচ্ছে ক্রিটিসাইজ নিন্দা করা, অ্যাপ্লড, অ্যাপ্লড মানে প্রশংসা করা, তারপর হচ্ছে ডিক্রি মানে নিন্দা করা, স্পন্টেনাস, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি যে স্পন্টেনাস বা বলতে আমরা এটা কি বলি, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, তাহলে হচ্ছে ফর্সিবল মানে হচ্ছে জোরপূর্বক। আপনি শুধুমাত্র অ্যান্টোনিম গুলো করে ফেলেন। অ্যাপ্রিশিয়েট প্রশংসা করা, ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা। তো এই শব্দগুলো দ্বারা এই যে অ্যান্টোনিম, এই যে অ্যান্টোনিমের শব্দ যেগুলো বের করছেন এগুলো দিয়ে বাক্য করতে হবে। দিস পয়েন্ট ইজ নট রিলেভেন্ট হিয়ার, এই পয়েন্টটি এখানে প্রাসঙ্গিক নয়। অকুপেড, আই ফাইন্ড ইট, আমি এটিকে খুঁজলাম, ইট অকুপেড বলছে আমি এটিকে দখল করে খুঁজে পাই। ক্রুয়েলটি মানে কি, হোয়াট ইজ দ্য রিজন অফ দিস ক্রুয়েলটি, ক্রুয়েলটি বলছে কি তার নিষ্ঠুরতার কারণ কি। সিম্পল মানে সহজ, আই ওয়ান্ট টু লিড এ সিম্পল লাইফ। ক্রিটিস সমালোচনা, শি ওয়াজ ক্রিটিসাইজড বাই অল, সে সকলের সমালোচনা। ডিক্রি মানে কি নিন্দা করা, ইউ শুড নট ডিক্রে হিম, সে কি করতে পারে না, অন্যকে কি করতে পারে না, যে তোমরা তাকে কি করতে পারো না। ডিক্রে মানে হচ্ছে আমরা যদি বলি নিন্দা করা বা দোষারোপ করা। তারপর স্পন্টেনাস মানে ফর্সিবল, ইট ওয়াজ ফর্সিবল, এটা জোরপূর্বক ছিল। ফর্সিবল মানে কি জোরপূর্বক। তো আপনারা যেটা করবেন যে 12 এবং 13 যেই ওয়ার্ডটা চেঞ্জ করবেন ওই ওয়ার্ড দ্বারাই বাক্য তৈরি করতে পারেন। এটা কি কি করবেন, এটার জন্য আমাদের 35 পেজের একটা সাজেশন দিয়েছি, সেই সাজেশন থেকেই আমরা আশা করি কমন পড়বে। যদি এখান থেকে পড়েন ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। আর নিজের মতো করে পারলে নিজের মতো করে লিখবেন। আমাদের প্রায় 100টার মতো সিনোনিম অ্যান্টোনিম এগুলো দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন।
এখন সর্বশেষ যেটা আসি পাংচুয়েশন। এই পাংচুয়েশন আমরা যদি আপনাকে দেখাই, সর্বশেষ পাংচুয়েশন যেটা, এটা কিন্তু আহামরি প্রত্যেকে পারবেন, তারপর আমি একটু বলে দিচ্ছি, একটু মন দিয়ে শোনেন। দেখেন, সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি। সন্ত্রাস এটি কি? সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি। সন্ত্রাস মানে ভায়োলেন্স, তাহলে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে, ভায়োলেন্স ইজ এ সোশ্যাল ডিজিজ, এটা হচ্ছে সামাজিক ব্যাধি। তো এটা হচ্ছে প্রেজেন্ট ঘটনা, এই জন্য আমরা প্রেজেন্ট টেন্স, বেশিরভাগই প্রেজেন্ট টেন্সে লিখবেন। সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি, ভায়োলেন্স ইজ সাবজেক্ট নিয়ে আসবেন, তারপর ভার্ব বসাই দিয়ে নিলাম, বলছে ভায়োলেন্স ইজ এ সোশ্যাল ডিজিজ, সন্ত্রাসের কারণে সামাজিক শান্তি বিঘ্নিত হয়। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, ইংরেজি বাক্যের শুরু, বাংলা বাক্যের শেষ মাথায় রাখতে পারবেন। তাহলে দেখেন, সন্ত্রাসের কারণে কি হয়? শান্তি বিঘ্নিত হয়। তাহলে সোশ্যাল পিস, সামাজিক শান্তি, সোশ্যাল পিসের সাবজেক্ট, এই যে দেখেন, সোশ্যাল পিসের সামাজিক শান্তি, বিঘ্নিত হচ্ছে ভার্ব, তাহলে সোশ্যাল পিস ইজ হ্যাম্পার্ড বাই ইট, এটা হচ্ছে আমাদের ইনডিরেক্টে করছে, হ্যাঁ সরি, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করছে, মানে ভয়েসে, সাবজেক্ট ভার্ব ভিতরে প্রিপজিশন মানে বাই অবজেক্ট। ওকে, তারপরে দেখেন, সুষ্ঠু আইন প্রয়োগের অভাবে সন্ত্রাসের জন্ম দেয়। তাহলে কি বলছে? সন্ত্রাসের জন্ম দেয় কে? ভায়োলেন্স অকার্স, বলছে সন্ত্রাসের জন্ম দেয় বা ঘটে ফর ওয়ান্ট, কি চাই? ফর ওয়ান্ট অফ প্রপার ইমপ্লিমেন্টেশন অফ ল, কি বলছে? সুষ্ঠু আইন প্রয়োগ, হ্যাঁ, তার আমরা বলতে পারি প্রপার ইমপ্লিমেন্টেশন অফ ল, বলছে সুষ্ঠু আইন প্রয়োগের অভাবে আমাদের কি হয়? জন্ম দেয়। তারপর দেখেন, স্বার্থের কারণে সন্ত্রাসীরা এত নিষ্ঠুর হয় যে তারা খুন করতেও দ্বিধা করে না। তারপর দেখেন, ফর দেয়ার অন ইন্টারেস্ট, স্বার্থের কারণে, এটা একটা ফ্রেজ বানাই ফেলেন, ফর দেয়ার ওন ইন্টারেস্ট, স্বার্থের কারণে, ফর দেয়ার ওন ইন্টারেস্ট, স্বার্থের কারণে। তারপর আমরা যদি একটু খেয়াল করি, যে সন্ত্রাসী এতই নিষ্ঠুর হয় যে দ্য টেররিস্ট বিকাম সো ফ্রেশাস, দ্য টেররিস্ট, সন্ত্রাসীরা, এখানে আপনার সন্ত্রাসীরাকে নির্দিষ্ট করার জন্য দা বসাইতে হবে, দ্য টেররিস্ট বিকাম সো ফ্রেশিস, ফ্রেশিস মানে হচ্ছে কি? নিষ্ঠুর হয় যে বা হিংস্র হয় যে তারা খুন করতে দ্বিধা করে না। তাহলে আমরা বলতে পারি কি? দে ডু নট হেজিটেট ইভেন টু কিল আদার্স। তারপর দেখেন, এদের নির্মূল করতে না পারলে সমাজ ও দেশের কোন উন্নতি দেখতে পাবে। দ্য সোসাইটি এন্ড দ্য নেশন উইল নেভার প্রসপার ইফ দে ক্যান নট বি আনরুটেড। ওকে, তো এদের কি করতে পারে না? এদেরকে যদি নির্মূল, আনরুটেড মানে কি? নির্মূল বা ধ্বংস করতে না পারলে এটা কি করতে পারে না? সমাজ দেশে করতে পারে না। এখন এখানে দেখেন, দ্য সোসাইটি এন্ড নেশন, হ্যাঁ, এটা হচ্ছে জাতি এবং দেশ, সাবজেক্ট ভার্ব নিয়ে আসলেন, কি করতে পারে না? উন্নতি হবে না, উইল নেভার প্রসপার, উন্নতি হবে না, উন্নতি হবে না সমাজ ও দেশের। আমরা প্রথমে লিখলাম কি? সমাজ ও দেশের কোনোদিন উন্নতি হবে না। দ্য সোসাইটি এন্ড দ্য নেশন, সমাজ ও দেশের, তারপর কি? উন্নতি হবে না কি? ফিউচার, উইল নেভার প্রসপার, উন্নতি হবে না এদের নির্মূল করতে না পারলে, ইফ দে ক্যান নট বি আনরুটেড। ওকে, তো আমরা এইটার জন্য আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস দিয়েছি, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিসের জিনিস, ভোকাবুলারির জিনিস, এগুলো স্ট্রং না থাকলে হবে না। বাট আমরা যেগুলো দিয়েছি, যদি আল্লাহ তাআলার শুকরিয়া থাকে, অশেষ রহমত থাকে, আপনারা এখান থেকে কমন পাবেন। যদি কমন না পান, সেই ক্ষেত্রে আপনাদের কি? সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন অলওয়েজ, এইটাকে ভালো মতো পড়ে যাওয়া, এটাকে ভালো মতো বুঝে যাওয়া, এইটাকে কিভাবে কি হলো এইভাবে লিখে যাওয়া। আপনি লিখলেই মার্ক দিবে, কিন্তু সেটাকে আপনাকে কি করতে হবে? নিজেকে তৈরি করতে হবে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি প্রায় 2 ঘন্টার মতো ক্লাস নিচ্ছে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, অলমোস্ট আমাদের প্রায় 80 জন স্টুডেন্ট, 70 জন স্টুডেন্ট ছিল। তো 70 জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 50 প্লাস স্টুডেন্ট, তার মানে 20 জন স্টুডেন্ট শুরু করলেও শেষ পর্যন্ত থাকতে পারেনি। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা এই জায়গাগুলো খুব ভালো মতো পড়বেন। যারা এক্সাম দেন নাই, যেহেতু আমি এটা দিয়েছি, এটা আরেকবার এক্সাম দিবেন, এটার উপর যারা পড়ছেন আরো একবার এক্সাম দিবেন। পারা জিনিসের উপর দিলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে। হ্যাঁ, আপনার দুর্বলতা জানার পরেও দুর্বলতা কোথায়, এটা একটু ভালো করে পড়বেন, এটা একটু মন দিয়ে পড়বেন। এরপরে আজকের ক্লাস যেটা করলাম, এই ক্লাসটা আমাদের ইউটিউবে আপলোড দেব, ইউটিউবে ক্লাসটা দেখবেন, আলাদা ইংলিশ ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তো আমরা আলাদা ইংলিশ লিখলেই আসবে, হ্যাঁ, আলাদা ইংলিশ লিখলে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে। তো ইউটিউব চ্যানেলে এটা আপলোড থাকবে, পেজে থাকবে কিনা জানি না, বাট ইউটিউবে থাকবে। হ্যাঁ, ওটাতে ইউটিউবটা একটু করে নেবেন। আর পাশাপাশি এই ক্লাসগুলো আপনি শীটটা আরেকবার পড়েন, মন দিয়ে আরেকবার পড়েন, মানে আপনার অবস্থানগুলো যাচাই করুন, নিজে আরেকবার পরীক্ষা দেন, এটার উপরে জানা জিনিসের উপরে আরেকবার পরীক্ষা দেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। সিনোনিম অ্যান্টোনিম, মোহাম্মদ হাবিবুর রহমান, একদম কমপ্লিট পেইড বেসের সিনোনিম অ্যান্টোনিম কমপ্লিটলি সব দেওয়া হয়েছে।
গ্রামার ফাইনালে সবে আছে, হ্যাঁ এটা সবাইকে দেওয়া হয়েছে। আর এখানে একটু আলোচনা করি, যারা সাজেশন নেবেন 35 পেজের সাজেশন 160 টাকা যারা নেবেন, এগুলো মোটামুটি 2-3 দিনেই কমপ্লিট করতে পারেন। যারা কোর্স নেবেন, মানে পূর্বে আমার ক্লাস আছে 6 ঘন্টার, আপনি 2 দিন 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা করলে ওটা একদম ক্লাসে সিরিয়াল করে দেওয়া আছে, তো ওটার দাম হচ্ছে 260 টাকা। আর যদি সাজেশন নেন 160 টাকা, আর কোর্স নিলে এমনি সাজেশন ফ্রি পেয়ে যাবেন। তো যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দ্রুত ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এখানে আজকের ক্লাস সমাপ্ত দিতে চাচ্ছি। আপনারা অনেক ভালো করেন, সকলের জন্য শুভকামনা এবং দোয়া রইল। আমরা আগামীকালকে ক্লাস নিব কিনা জানি না, বাট যদি ফ্রি ক্লাস নেই আমি অবশ্যই জানিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, প্রশ্ন উত্তর দেব আপনাদের জন্য। যারা ফ্রি পেজ যারাই ছিলেন আমাদের এই পেজে, আলাদা ইংলিশ পেজে বা জাতীয় বিশ্ববিদ্যালয় পেজে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। যেন আপনারা ভালো করতে পারেন, অন্তত খাতা অবশ্যই ফাঁকা রেখে আসবেন না। আর আমি আশাবাদী আপনি কনফিডেন্স নিয়ে লিখলেই ভালো করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এগুলো রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নিন। ওকে, তো আমরা কেন কি কারণে পাংচুয়েশন মার্ক হবে এগুলো আমরা এখন ডিটেইলসে আলোচনাই করব না, কারণ এগুলো পূর্বে আমাদের ডিটেইলসে আলোচনা করা আছে। একটা জিনিস মাথায় রাখবেন পাংচুয়েশনের ক্ষেত্রে, এই যে আমি একটু দেখাই, কই গেল, দেখেন মাথায় রাখবেন যে আস্কড, হোয়াই, সেড দ্যাট, এগুলো একটু দেখবেন, এগুলো একটু লিখবেন। এগুলোর ক্ষেত্রে এই যে জাস্ট এগুলো দেখবেন, আস্কড, হোয়াই, अगेन আস্কড, দ্যাট, সেড দ্যাট। তারপর হচ্ছে এগুলো থাকলে আপনি কি করবেন, এগুলো থাকলে ইনভার্টেড কমার দরকার নাই, এগুলো হচ্ছে ইনডিরেক্ট। হ্যাঁ, আর যদি এরকম দেখেন যারা যে এটা বুঝতেছেন আমি দেখাচ্ছি, একটু ওয়েট। এই যে এখানে দেখেন, এখানে কি আছে, 1-2 ফ্রেন্ডস আর পাসিং থ্রু জঙ্গল ইনটু সেড টু দা, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু কিছু নাই, এখানে কিন্তু কিছু দেওয়া নাই, তার মানে এটা কি ইনডিরেক্টলি নিয়ে আসবে, এটা কি ডিরেক্টলি নিয়ে আসবে। ঠিক আছে, 1-2 দেখেন এখানে কিছু আছে, কিন্তু এই প্রশ্নটাতে দেখেন, এটাতে দেখেন এই যে আস্কড, হোয়াই, अगेन আস্কড, দ্যাট, সেড দ্যাট, এই শব্দগুলো থাকলে আপনাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। ঠিক আছে, আমি এতটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি, আমরা এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, আপনারা যারা আজকের ক্লাস করতেছেন এবং আমাদের পেইড বেসে যারা আছেন, আপনারা পাশে ঠেকবেন না। যদি ক্লাস করে থাকেন, বুঝে থাকেন, পাশে ঠেকবেন না এবং বরং ভালো রেজাল্টই করতে পারবেন। আমি এতটুকু আশাবাদী 50+ সকলেই পাবেন, এবং সাজেশনটাও যদি প্রপারলি পড়েন তারপর একটা ভালো কিছু পাবেন। তো যারা সাজেশন কোর্স নিতে চান বা আমার সাথে আরো আমার একটা মেন্টরিং চান, যে আমার এই মুহূর্তে কি করা উচিত, আপনার অবস্থানটা কি, আমাকে ইনবক্স করেন, ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাকে সান্ত্বনা দেব। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।